আশা করি সবাই ভালো আছেন। এবং আমাদের গত ক্লাসে আমরা দেখেছিলাম সালাম আলাইকুম। আমার একটা যে ইয়ে ছিল। জি জি। হ্যাঁ, আমার হচ্ছে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে স্টার্টটা কি আমরা এর আগের ক্লাসে ডাউনলোড করা করেছেন নাকি এই ক্লাসে করা হবে? আচ্ছা, স্টার্টার ডাউনলোড ডাউনলোড এবং ইনস্টলেশনের বিষয়ে আপনাদের আমরা গ্রুপে লিংক দিয়েছিলাম, এবং হচ্ছে একটা ইনস্টলেশন করার জন্য একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা দেখে ট্রাই করবেন, যাদের অসুবিধা হবে তাদের ক্ষেত্রে আমরা পার্সোনালি আর কি বিষয়টা সমাধান করে দিব আর কি। তো আপনি কি ডাউনলোড করেছিলাম গ্রুপ আচ্ছা, থেকে, নাকি আমি হয়তো হচ্ছে পরে জয়েন গ্রুপে পরে করেছেন? অ্যাড হয়েছি তো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এই জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আজকে এই মুহূর্তে তো আসলে সম্ভব হচ্ছে না, আপনি আপনাকে দিয়ে আমরা পাঠিয়ে দেবো, আপনি পার্সোনালি নক করতে পারেন অথবা গ্রুপেও বলতে পারেন, আমরা আবার শেয়ার করে দিব। আর যদি আপনার কোনো ধরনের প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আপনি পার্সোনালি আমাদের নক দেবেন, সেক্ষেত্রে আমরা এই সমস্যাটা সমাধান করে দেবো আর কি। আজকে হচ্ছে যে আজকে স্টার্টাতে কাজ করাবেন না হ্যাঁ, আমাদের? আজকে স্টার্টাতে কাজ করাবো, আপনি জাস্ট আমাদের যেহেতু রেকর্ড আছে আমরা রেকর্ড দিব, আপনি রেকর্ড দেখে দেখে বাকি বিষয়গুলো করবেন আর কি। আজকে আচ্ছা যারা যারা অলরেডি ইনস্টল করে ফেলেছেন, আপনার যদি পসিবল হয় সেক্ষেত্রে আমার সাথে প্র্যাকটিস করবেন। যদিও আজকে আমাদের স্টার্টার ব্যবহার খুবই কম আছে, না খুবই কম না, একটু কম আছে। তো প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ডাটা কালেকশন রিসার্চের। প্রথম কাজই হচ্ছে মানে টাইটেল সিলেক্ট করার পরেই হচ্ছে ডাটা কালেকশন। তো ডাটা কালেকশন বিষয়ে আমরা গত ক্লাসে খুব অল্প বিষয় হয়তো আলোচনা করেছি, যে কোথায় থেকে ডাটা কালেক্ট করতে হয়, কি কি মানে সোর্স থেকে। তো আমরা মানে সেই বিষয়গুলো খুব অল্প করে দেখবো আজকে। তারপর আমরা কিভাবে ডাটা রিশেপ করতে হয় বা প্রসেসিং করতে হয় সেই বিষয়গুলোতে চলে যাবো। তো ডাটা কালেকশনের আমাদের দুই ধরনের সোর্স থেকে আমরা ডাটা কালেকশন করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি সোর্স এবং হচ্ছে সেকেন্ডারি সোর্স। প্রাইমারি সোর্স আমরা কোনটাকে বলতেছি, যে সোর্স আসলে অরিজিনাল, আমরা ডিরেক্টলি হচ্ছে মানুষের সাথে কথা বলে যখন কোনো ইনফরমেশন কালেক্ট করি তখন ওইটা হচ্ছে প্রাইমারি সোর্স বলতেছি। এবং সেকেন্ডারি সোর্স অলরেডি একটা প্রাইমারি ডাটা কালেক্ট করা হয়ে গেছে, একবার ইউজ হয়ে গেছে, পরবর্তী আবার ইউজ করার জন্য আমরা সেই ডাটাটা ব্যবহার করাটাই হচ্ছে মানে আমরা যদি ব্যবহার করে থাকি সেটাকে আমরা সেকেন্ডারি ডাটা বলতেছি আর কি। এখন প্রাইমারি ডেটা কি কিভাবে কালেক্ট করা যেতে পারে সেই বিষয়গুলো দেখবো, যে অনেক অ্যাপ্রোচ আছে, অনেক ধরনের অ্যাপ্রোচ আছে। আহ, আমরা কিছু হয়তো আলোচনা করবো আজকে, এবং কোশ্চেন কি ধরনের কোশ্চেন গুলো হয় মোটামুটি ভাবে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। আমরা আসলে খুব ডিপ ডাইভিং করবো না হচ্ছে মানে ডাটা কালেকশন বিষয়ে বা হচ্ছে প্রাইমারি ডাটা কিভাবে কালেক্ট করতে হয় সেটার বিষয়ে, জাস্ট আমরা আইডিয়া দেবো। আর আপনাদের যারা নতুন আছেন সেক্ষেত্রে তাদেরকে একটু স্টাডি করতে হবে, মানে সেলফ স্টাডি। আচ্ছা, আপনার কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, আপনি শুনতে পাচ্ছেন না? একটু ক্লিয়ার করবেন। জি জি, ওকে, ক্লিয়ার শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা থ্যাংক যাচ্ছে। ইউ থ্যাংক ইউ। আচ্ছা তাহলে ডাটা কালেকশনের জন্য যে একটা অ্যাপ্রোচ হচ্ছে ইন্টারভিউ। আমরা ইন্টারভিউ এর মাধ্যমে ডাটা কালেকশন করতে পারি। যখন একটা প্রবলেম নিয়ে কারো কাছে আমরা যাই, গিয়ে হচ্ছে সরাসরি বা প্রশ্ন করি, সেটাকে আমরা হচ্ছে সেটাকে ইন্টারভিউ আপনি বলতে পারেন, যে ব্যক্তিগত পর্যায়ে কি আমরা প্রশ্ন করে বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করি। সেটা হতে পারে আমরা একদম সরাসরি রেসপন্ডেন্ট আমাদের হতে পারে, একজন ইন্ডিভিজুয়াল হতে পারে, এক্সপার্ট হতে পারে, যে কোনো মানুষ। আমরা যেহেতু প্রাইমারি ডেটা নর্মালি হচ্ছে চেষ্টা করি হচ্ছে র্যান্ডমলি কালেক্ট করা। মানেটা হচ্ছে কি, প্রত্যেকটা ব্যক্তি একটা একটা জায়গায় যদি আমরা যাই, একটা গ্রামে যদি যাই, একটা গ্রামের প্রত্যেকটা মানুষের হচ্ছে এখানে পার্টিসিপেট করার হচ্ছে একই মানে সিমিলার অপরচুনিটি থাকবে যখন। তো এই ক্ষেত্রে আমরা যে কোনো কারো কাছ থেকে ওপিনিয়ন নিতে পারি। তো এখন এটা ডিপেন্ড করবে আমাদের রিসার্চের অবজেক্টিভের উপর, যে আসলে আমরা কার কাছে গিয়ে প্রশ্ন করব। তো এখন কথা কথা আমরা চলে যাচ্ছি একটা এক্সাম্পল হিসেবে, যে ফার্মারের কাছে যাচ্ছি, গিয়ে আমরা জিজ্ঞেস করতেছি যে আসলে আপনাদের কৃষি জমি রিলেটেড আসলে কোনো ধরনের প্রবলেম আছে কিনা, আপনি কি ধরনের প্রবলেম ফেস করেন। তো এখন যখন আমরা তাকে এই ধরনের একটা প্রশ্ন করব তখন তাকে কিন্তু আমরা কোনো ধরনের অপশন দিচ্ছি না, সে কিন্তু ইচ্ছে করে মতোই বললো যে এই প্রবলেম, ফার্টিলাইজারের প্রবলেম, তারপর হচ্ছে বৃষ্টি নাই, এসে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে মানে অ্যান্সার আসতে পারে। আমরা যখন আরেকজনের কাছে যাব তার কাছ থেকেও কিন্তু আমরা ডিফারেন্ট অ্যান্সার পাবো, পার্সন টু পার্সন আসলে ভেরি করবে। তখন ওই যে কোশ্চেন টাইপটা, ওইটাকে আমরা বলতেছি ওপেন এন্ডেড কোশ্চেন। মানে হচ্ছে প্রশ্ন আছে কিন্তু হচ্ছে উত্তর কিন্তু আমরা ফিক্স করে দিই, উত্তর যে কোনো আপনার মানে রেসপন্ডেন্ট তাদের মন মতো আসলে অ্যান্সার দিবে, সেটাকে আমরা বলতেছি ওপেন এন্ডেড কোশ্চেন। তো এখন হচ্ছে এরপর আসে কোশ্চেনিয়ার বিষয়। এইটা বিষয়ে আমরা খুবই পরিচিত, যে আমরা কাউকে মানে হাতে ধরাই দিই কোশ্চেনিয়ার, যে আপনারা একটু ভাই একটু পূরণ করে দেন। বিশেষ করে অনলাইনে যখন আমরা সার্ভে করি সেটা ক্ষেত্রে হয়, অথবা ডাটা কালেকশন করতে যাই, অথবা ডাটা কালেকশন যখন আমরা ফিজিক্যালি যাই, তখন এটা আমরা দুই ধরনের কাজ করি। যে আমরা হয়তো পড়ে শুনি, যাদেরকে রেসপন্ডেন্টকে অনেক ক্ষেত্রেই তারা পড়তে জানে না, তাদেরকে আমরা বলি যে আপনার প্রশ্ন করলাম, তারা উত্তর দিল, এবং আমরা অপশনও বলে দিলাম। এবং কেউ কেউ আবার কি করে, যে তারা নিজের হাতে নিয়ে পূরণ করে দেয়, এইভাবে করতে পারে। কিন্তু এখানে একটা বিষয় ফিক্স থাকতেছে, যে অপশন ফিক্স থাকতেছে। আমরা যদি সেম প্রশ্নই করি যে আপনার যে মানে কৃষিকাজে আপনি কি কি ধরনের প্রবলেম ফেস করেন, তো সেখানে কিন্তু অপশন দেওয়া থাকতেছে ফার্টিলাইজার রিলেটেড, না আপনার হচ্ছে ফ্লোড রিলেটেড, বা হচ্ছে কোনো পেস্টিসাইড বা এই ধরনের কিছু
রিলেটেড কোনো ইস্যু বা ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যু, এই ধরনের আমাদের কিন্তু ফিক্সড অপশন থাকে। তো এখানে যখন ফিক্স থাকবে সেটাকে আমরা বলতেছি ক্লোজ এন্ডেড কোশ্চেন, মানে কোশ্চেনের দিয়ে আমরা দিচ্ছি ওটাকে ক্লোজ এন্ডেড বলতেছি। এখানে চুজ করতেই হবে, আমরা যেটা বলছি এটার মধ্যেই তার মানে অ্যান্সার থাকতে হবে। তো আরেকটা হচ্ছে ডাটা কালেকশন করার অপশন হচ্ছে অবজারভেশন। আমরা অবজারভেশনের মাধ্যমেও হচ্ছে ডাটা কালেক্ট করতে পারি। তো সেটা কি, সেটা হচ্ছে কোনো ব্যক্তিকে অবজার্ভ করা যেতে পারে, কোনো একটা ফার্মকে অবজার্ভ করা যেতে পারে, বা হচ্ছে ওই যে কৃষি নিয়ে যেহেতু কথাবার্তা বলতেছি, সেক্ষেত্রে আমরা একটা জমির নিয়েই হচ্ছে একটা অবজারভেশনে রাখতে পারি যে হচ্ছে ফার্টিলাইজার এভাবে দিলাম, তারপর কিরকম আসলো, এই বিভিন্ন ধরনের আর কি হতে পারে। এক্সপেরিমেন্টের বিষয় মোটামুটি ভাবে একই, যে আমরা টেস্ট করে করে দেখলাম, যে একটু সার দিয়ে দেখলাম, তারপর হচ্ছে একটু আমাদের ইউরিয়া দিয়ে দেখলাম বা অন্যান্য সার দিয়ে দেখলাম, বা এই ধরনের এক্সপেরিমেন্টস। আমরা যদি ব্যক্তি পর্যায়ে যাই, সেক্ষেত্রে কারো বিহেভিয়ারের ক্ষেত্রে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। তারপর হচ্ছে চয়েসের ক্ষেত্রেও এক্সপেরিমেন্ট করতে পারি। তো এখানে হচ্ছে এক্সপেরিমেন্ট একটা অপশন ডাটা কালেকশন করার। আবার হচ্ছে আরেকটা অপশন হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন। তো একটা জায়গায় গেলাম, বিভিন্ন মানুষজনের সাথে আমরা ডিসকাশন করি বিভিন্ন ধরনের যে ইনফরমেশন। এটা কাইন্ড অফ ইন্টারভিউ না, ইন্টারভিউ যখন আমরা যাই তখন একটা পার্সোনালি মানুষকে আমরা প্রশ্ন করি। এখানে হচ্ছে যখন আমরা ইন্টারভিউ নিচ্ছি, আমাদের মোটামুটি ভাবে কোশ্চেন ফিক্স থাকে, আমরা তাকে এই ধরনের প্রশ্ন করব। তারা হচ্ছে একইভাবে অ্যান্সার দিবে, যে ব্যক্তি যদিও ব্যক্তি হিসেব পার্সন টু পার্সন আসলে ভেরি করবে যে অ্যান্সার গুলা, কিন্তু ফোকাস গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে মানে গ্রুপ স্টাডির মতো আর কি, মানে একজন এক এক ধরনের কথাবার্তা বলবে বা ওই রিলেটেড আর কি কথাবার্তা হবে, গিয়ে এখানে আমরা অনেক ধরনের ইনফরমেশন পাবো। সেগুলো হচ্ছে ইনফরমেশনই তো হচ্ছে ডেটা। তো এগুলো হচ্ছে প্রাইমারি ডাটা কালেকশন করার হচ্ছে মোটামুটি একটা ওয়ে। এটা ডিপেন্ড করবে আপনার হচ্ছে এই যে ডাটা টাইপ, মানে এখানে যে কয়েকটা অপশন আমরা বললাম যে কিভাবে কালেক্ট করা যেতে পারে, এটা নির্ভর করবে যে আসলে আমরা কি ধরনের স্টাডি হ্যান্ডেল করতেছি। বিশেষ করে আমরা যেহেতু মানে কোয়ান্টিটেটিভ রিসার্চে ফোকাস আমাদের বেশি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু কোশ্চেনের বেস যে ডাটা কালেকশন, এটাকে ফোকাস করে আমরা হচ্ছে অ্যানালাইসিস শিখবো। যেমন হচ্ছে আমরা কোশ্চেন দেবো, ডাটা কালেকশন করবো, সেই ডাটা ব্যবহার করে আমরা রিলেশনশিপ বা হচ্ছে ভিজুয়ালাইজেশন বা যে ধরনের অ্যানালাইসিস করতে হয় না কেন, সেটা আমরা করবো। তো এরপর আসতেছে, আচ্ছা আচ্ছা, আরেকটা অপশন আমরা লিগ আউট করেছি, সেটা হচ্ছে লোকাল করেসপন্ডেন্ট। এখন কথা হচ্ছে, সহজ কথা যদি আমি বলি, লোকাল করেসপন্ডেন্ট বিষয় এমপি আমাদের এলাকার প্রবলেম নিয়ে এমপি গিয়ে সংসদে কথা বলতেছে, এই যে আমাদের একটা করেসপন্ডেন্ট লোকাল। যে ইভেন এটা হতে পারে সাংবাদিক একটা বিষয়ে কথা বলতেছে, আমাদের এলাকার বিষয়ে কথা বলতেছে। তো যে এখান থেকে যে তথ্যগুলো তারা তুলে ধরতেছে, সেটা হচ্ছে মানে একটা মানে ওয়ে, সেটা হচ্ছে লোকাল করেসপন্ডেন্স। সেখান থেকে আমরা আসলে ইনফরমেশন পাচ্ছি। তো সেকেন্ডারি ডেটা এর আগে যেটা আমি ডেফিনিশন দিলাম, সেটা হচ্ছে একটা ডেটা হচ্ছে অলরেডি কালেক্টেড হয়ে গেছে বা মেজারমেন্ট হয়ে গেছে। সেটা হচ্ছে কালেক্টেড হতে পারে বা ক্যালকুলেশনের মাধ্যমেও হতে পারে, যে এর আগে সেটা কোনো একটা পারপাসে ইউজ হয়ে গেছে এবং পরবর্তীতে সেটা স্টোর করা আছে, এবং চাইলে পরে অন্য স্টাডির জন্য সেই ডাটা আমরা এখন ব্যবহার করতে পারি, পুনরায় ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে সেকেন্ডারি সোর্স আর সেকেন্ডারি ডেটা। সেকেন্ডারি ডাটা সোর্স আসলে বিভিন্নটাই হতে পারে, যেমন হচ্ছে এখানে এক্সাম্পল হিসেবে গভর্নমেন্টের আদমশুমারি হতে পারে, তারপর হচ্ছে কোনো রিসার্চ পেপার, কোনো হচ্ছে জার্নালস, আর্টিকেলস, আবার হচ্ছে কোনো কোম্পানির ইন্টারনাল রিপোর্টস, তারপর হচ্ছে বা হচ্ছে স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস হতে পারে, অথবা বিভিন্ন ওয়েবসাইটে আমরা বিভিন্ন ডেটা সেট পাই। অথবা আরেকটা বিষয় হচ্ছে যে কোনো কোনো অর্গানাইজেশনে আছে যারা হচ্ছে ডাটা কালেকশন করে জাস্ট বিক্রির জন্যই রাখে আর কি, মানে হচ্ছে ওদের কাছে হচ্ছে ডাটা কালেকশন করে রাখা। সেটাকে আমরা সেকেন্ডারি সোর্স হিসেবে ব্যবহার করি। তো এখন এই সোর্সগুলোর মধ্যে আবার দুই ধরনের সোর্স থাকে, একটা হচ্ছে পাবলিশ সোর্স, একটা হচ্ছে আনপাবলিশড সোর্স। যেমন হচ্ছে গোপন ডাটা কিছু থাকে, যেমন হচ্ছে রেস্ট্রিক্টেড ডাটা যেটা আমরা বলতেছি, ওটাকে আনপাবলিশ। বিশেষ করে মানে গভর্নমেন্ট হোক, গভর্নমেন্টের ডাটা, তারপর হচ্ছে কোনো কোম্পানির যে ইন্টারনাল যে ফ্যাক্টরের যে ডেটাগুলো আছে বা ইন্টারনাল যে ডেটাগুলো আছে, তো সেই ক্ষেত্রে সেগুলো হচ্ছে আনপাবলিশড। কিন্তু বিশেষ ক্ষেত্রে বিশেষ কাজে মানে রিসার্চের ক্ষেত্রে এগুলো আসলে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে কোম্পানির সাথে পার্সোনালি কমিউনিকেট করে, অথবা হচ্ছে গভর্নমেন্ট অফিসিয়ালের স্পেশাল পারমিশন নিয়ে, এই ধরনের বিষয়ে দিয়ে আমরা ওই ডাটাগুলো আসলে ব্যবহার করতে পারি। আর পাবলিশ বলতে তো পাবলিশ মানে পাবলিকলি অ্যাভেলেবল সোর্স, আমরা জাস্ট গুগলে সার্চ দিয়ে ডাটা কালেকশন করতে পারি। তো সেগুলো হচ্ছে পাবলিশ সোর্স। তো আমরা কিছু পাবলিশ সোর্স নিয়ে আসলে কথা বলবো আজকে। আমরা যখন বিশেষ করে সেকেন্ডারি রিসার্চ করি, আমরা চেষ্টা করি যে ফ্রি সোর্স থেকে আসলে ডাটা কালেকশন করে কিভাবে মানে কিভাবে করা যায় সেটা সবসময় চিন্তা করি। যে যদিও অনেকগুলো পেইড সোর্স সেকেন্ডারি সোর্সের মধ্যে, আমরা সবসময় অ্যাভয়েড করি যে না, আমরা বিশেষ করে বাংলাদেশের মানুষজন, বা আর যদি রিসার্চের মধ্যে ফান্ডিং না থাকে, তাহলে আমরা তো অবশ্যই 100% এখানে অ্যাভয়েড করি যে যে না, আমাদের পকেটের টাকা দিয়ে তো আর আসলে আমরা ইয়ে কিনতে পারি না, ডাটা কিনতে পারি না। এখানে তো মুশকিল সমস্যা। আবার ইলেকট্রিসিটি চলে গেছে। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? একটু জানাবেন কাইন্ডলি। জি, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা আমাদের উত্তরবঙ্গের একটা সমস্যা হচ্ছে কি, যে এখানে মানে কারো এনার্জি যদি বাংলাদেশে সেভ করতে হয়, তাহলে
আচ্ছা, যদি যেটা বলছিলাম আর কি, বাংলাদেশে যদি এনার্জি সেভ করতে হয় তাহলে উত্তরবঙ্গ থেকে শুরু করা হয় আর কি, এনার্জি সেভ করার। এখানে সবার আগে তেল বন্ধ করে দিবে, সবার আগে কারেন্ট বন্ধ করে দিবে, এই ঘটনা কিন্তু এদিকে হয়। যাই হোক, এখন হচ্ছে আমরা যেটা বিষয় বলছিলাম যে ওপেন সোর্স যে ডাটা, মানে পাবলিক সোর্স যেটা, ডিস্ট্রাকশন, এগুলো। তো আমরা হচ্ছে যে কমন যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো থেকে ডাটা কালেকশন করতে পারি। ডাটা কালেকশন করার মধ্যে যেমন ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা ডাটা কালেক্ট করতে পারি, আইএমএফ থেকে আমরা ডাটা কালেক্ট করতে পারি, আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা, এই ধরনের একটা সোর্স আছে। তারপর ওয়েসিডি ডেটা আছে, তারপর স্ট্যাটিস্টা, তারপর হচ্ছে গ্লোবাল ইকোনমি, এই ধরনের আরো অনেক সোর্স আছে। যেমন হচ্ছে পেইড সোর্সের মধ্যে এটা একটা পেইড সোর্স। আবার হচ্ছে ব্লুমবার্গ নামে একটা অপশন আছে, মানে সাইট আছে। আবার হচ্ছে পেন ডাটা সাইট আছে। এগুলো অনেক ধরনের আসলে ডাটা আছে, সেগুলো হচ্ছে সেকেন্ডারি ডাটা সোর্স, বাট হচ্ছে এগুলো পেইড। আমরা আমরা এটা অ্যাভয়েড করি, যদিও আমাদের তত টাকা পয়সা নেই ডাটা কেনার মতো, এগুলো অনেক এক্সপেন্সিভ বিষয়। তো যাই হোক, এখন বেশিরভাগ রিসার্চে কিন্তু এগুলো থেকে আসে। তো এখন হচ্ছে ডাটা সেকেন্ডারি সোর্স তো অবশ্যই ঠিক আছে, কিন্তু অবশ্যই আমাদের সোর্সটাকে রিলায়েবল সোর্স থেকে কালেক্ট করতে হবে। ডাটা ডাটা শুধু হলেই হবে না, এবং সোর্সটা কিন্তু অবশ্যই রিলায়েবল হতে হবে। যেমন ওয়ার্ল্ড ব্যাংকের ডাটা কিন্তু রিলায়েবল, আইএমএফ এর ডাটা রিলায়েবল। সো আমরা যদি হচ্ছে, অথবা আমরা যদি মনে করি যে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা ডাটা নেবো, সেটা কিন্তু রিলায়েবল সোর্স। আমরা যদি হচ্ছে এখন কথা হচ্ছে কারো কাছ থেকে ডাটা নেই, মানে ব্যক্তি পর্যায়ে গিয়ে ডাটা কিনে নেই বা ডাটা কালেক্ট করি, তা এটা কিন্তু রিলায়েবল সোর্স না, বা মানে অন্য সাইট হতে পারে যেগুলো হচ্ছে রেকগনাইজ না অথরিটির দ্বারা। তো সেগুলো থেকে ডাটা কালেকশন করে আমরা এটা ইউজ করতে পারবো না আমাদের রিসার্চে। তো আপনি চাইলে ইউজ করতে পারবেন, কিন্তু সেটার আসলে কোনো, মানে এটা আটকাই যাবে আর কি, জার্নাল পর্যন্ত হয়তো পাবলিকেশন পর্যন্ত যাবে না। তো এই ছিল সেকেন্ডারি সোর্স। আমরা এখন একটা একটা করে সোর্স গুলো দেখবো, যে আসলে কিভাবে আমাদের ডেটা কালেকশন করতে হয় এবং হচ্ছে আচ্ছা, সেখানে এই পর্যন্ত দেখি আগে। আমাদের গত ক্লাসে আমাদের ইনস্ট্রাক্টর হয়তো একটা সোর্স দেখাইছিলেন আপনাদের, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে কিভাবে ডাটা কালেক্ট করতে হয়। সেটা কি আসলে আমাদের আজকে আবার নতুন করে দেখানোর দরকার আছে? প্রয়োজন নেই। জি। প্রয়োজন নেই। আচ্ছা, প্রয়োজন নেই, ওকে ফাইন। তো আমরা সেই ডাটা সরি, কালেক্ট, যদি নতুন কেউ থাকে তার জন্য হয়তো আপনি আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা আমরা অল্প করে দেখাবো তাহলে। তো এখানে হচ্ছে হ্যাঁ। আমরা প্রথমে ওয়ার্ল্ড ব্যাংকে যাই। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের যেহেতু ভিডিও আছে, সেখান থেকে আমরা কিভাবে ডাটা কালেক্ট করতে হয় সেটা তো দেখেছি। তারপর আমরা জাস্ট একটা ইয়ে দিয়ে আসি, রিভিউ করে আসি। আমরা সরাসরি হচ্ছে নতুন ট্যাবে চলে যাব। এখানে ডাটা, ওয়ার্ল্ড ব্যাংক ওপেন ডাটা দেখতে পাচ্ছি। আমরা যদি সরাসরি গুগলে সার্চ করি যে ওয়ার্ল্ড ব্যাংক ওপেন ডাটা, সেক্ষেত্রে এই ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে আমরা চাইলে পরে ইন্ডিকেটর বা ইকোনমি বা কিছু একটা সিলেক্ট করতে পারি। আমরা ইন্ডিকেটর হিসেবে দেখলাম, ইন্ডিকেটরে দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে বা রিলেটেড ভেরিয়েবলস এখানে আমরা পাবো। যদি ইকোনমিক বা গ্রোথ রিলেটেড ভেরিয়েবল বা এই ধরনের এডুকেশন রিলেটেড ভেরিয়েবলস, তারপর হচ্ছে এনার্জি মাইনিং বা এই ধরনের অনেক ধরনের ইয়ে আছে। আপনারা জাস্ট স্ক্রল করে দেখবেন যে কি কি আছে। এখন এটা তো জাস্ট কিছু মানে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটরে। এখানে আমরা যদি ওয়ার্ল্ড ব্যাংকের ডাটার দিকে তাকাই, এখানে কিন্তু অনেক ধরনের ডেটা সেট আছে। আমরা সেখান থেকে আসলে চুজ করে কালেক্ট করতে পারবো। যেমন আমরা এখান থেকে সরাসরি হচ্ছে ডাটা ব্যাংকে চলে যাব। ডাটা ব্যাংকে চলে গেলে আমরা কিন্তু হচ্ছে এখানে অনেকগুলো ডেটা সেট দেখতে পাচ্ছি। ডাটাবেজের মধ্যে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক ইন্ডিকেটর, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি ইন্ডিকেটর, আবার হচ্ছে জেন্ডার স্ট্যাটিস্টিক্স, আর এই ধরনের অনেক কিছু আছে। আমরা যে কোনো একটা আসলে চুজ করবো, যেখানে আমাদের ডাটা অ্যাভেলেবল আছে সেখানে চুজ করবো। এবং আমরা কিভাবে বুঝবো যে আমাদের আমাদের ওই ইয়েতে ডাটা অ্যাভেলেবল আছে? এটা আমাদের একটা, মানে জানতে হবে আসলে, ঘেটে জানতে হবে। যেমন হচ্ছে এডুকেশন রিলেটেড যখন আমরা ডাটা খুঁজবো, তখন অবশ্যই আমাদের ওই ধরনের ডাটাবেজের মধ্যে গিয়ে খুঁজতে হবে। যেমন আমরা যদি হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে এটা নিই, যে এন্টারপ্রাইজ সার্ভে, আমরা যদি কোনো হচ্ছে কোম্পানি বা নিউ স্টার্ট আপ নিয়ে হচ্ছে ডাটা খুঁজতে যাই, সেখানে আমি তো চাইলে ওয়ার্ল্ড গভর্নমেন্ট ইন্ডিকেটরে গিয়ে তো আর খুঁজলে হবে না, তো আমাকে এখানে গিয়ে খুঁজতে হবে। তো আমরা কথার কথা এখানে একটা ডাটাবেস চুজ করলাম। চুজ করার পর হচ্ছে এখান থেকে আমাদের এই প্রিভিউ অপশনে দেখতে পাচ্ছি। প্রিভিউর মধ্যে আমরা কিন্তু এখানে তিনটে অপশন দেখতে পাচ্ছি, অ্যাড কান্ট্রি, অ্যাড সিরিজ, অ্যাড টাইম। তাহলে প্রথমে আমাদের একটা করে সিলেক্ট করে নিতে হবে কয়টা কান্ট্রি ডাটা আমরা কালেক্ট করবো, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। আমাদের যেটা যেটা দরকার আছে, যেটা যেটা দরকার আছে, বাস এখানে কালেক্ট করে দেবো। আমরা যদি মনে হয় যে না, যে সব কান্ট্রি করবো, বা সিলেক্ট অল করে দিলে কিন্তু সিলেক্ট অল হয়ে যাবে। ওকে ফাইন, সিলেক্ট অলই দিলাম কথার কথা এখানে। এরপর হচ্ছে কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখেন 266টা তো কান্ট্রি নাই, এখানে কিন্তু হচ্ছে কিছু গ্রুপ আছে। গ্রুপ বলতে হচ্ছে ইউরোপের অ্যাভারেজ আছে, তারপর হচ্ছে সাউথ এশিয়ার অ্যাভারেজ আছে, সব মিলে 266টা মানে কি বলে এটা, কান্ট্রি দেখাচ্ছে। তো সেগুলো আমাকে ডাটা কালেকশন করার সময় এগুলো বাদ দিয়ে দিতে হবে, অথবা আমাকে সিলেক্টিভ হতে হবে। এবং এখান থেকে আমার টাইমটা আমি সিলেক্ট করে নেবো, কোন টাইমে কত আমার, আমি কত সাল থেকে কত সাল আসলে সিলেক্ট করবো। এটা আমি এখানে ক্লিক করলে একবারই হবে, অথবা আমি যদি মনে করি যে এখান থেকে আমরা এক এক করে সিলেক্ট করবো, যেটা দরকার হবে নিবো, যেটা দরকার হবে না নিবো না, সেটা সিলেক্ট করা যাবে এখান থেকে। এরপর যে সেটা আসতেছে সেটা হচ্ছে সিরিজ। সিরিজ মানে আছে আমাদের ভেরিয়েবল। এই ভেরিয়েবল থেকে আমাদের এখান থেকে খুঁজে বের করবো। এখানে আমাদের একটা ইন্ডেক্স দেওয়া আছে, ইন্ডেক্স থেকে আমরা আসলে সর্টিং করতে পারবো এখানে,
সর্টিং কিভাবে করবো? এখানে জাস্ট ক্লিক করে দিলে হবে। যেমন আমরা যদি মনে করি যে শেয়ার অফ জিডিপি বা জিডিপির পার্সেন্টেজের কোনো যেগুলো ডাটা আছে সেগুলোকে দেখবো আগে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলে সেই ডাটাগুলো কিন্তু আলাদা হয়ে গেল। জাস্ট আমরা যেটা যেটা আমাদের প্রয়োজন সেটা সেটা ক্লিক করবো। আবার এখানে এখানে আনমার্ক করবো, মার্ক করে ওখানে তো মার্ক হয়ে আছে, কিন্তু আমরা যেটা এখানে মার্ক করছি সেখানে মার্ক হয়ে আছে। এখানে এই যে সিলেক্টেড, এখানে কিন্তু তাকালে দেখতে পারবেন যে দুটো মার্ক হয়ে আছে। নাম্বার 2, আবার হচ্ছে যে ভেরিয়েবল আছে সেটা সর্টিং করে যেটা রিলেটেড যদি নিই, তাহলে এখানে দেখবেন যে এখানে সিলেক্ট করলাম, ব্যাস। কথা কথা আমরা এই দুটাই নিলাম বা চারটে নিলাম। তারপর এখান থেকে আমরা অ্যাপ্লাই চেঞ্জ যদি করি, ব্যাস অ্যাপ্লাই চেঞ্জ হয়ে যাবে, এখানে ডাটা আসবে। এরপর হচ্ছে ডাউনলোডে গিয়ে আমরা এক্সেল সিএসভি ফাইল যেটা আমাদের দরকার, আমরা যেটাতে কমফোর্টেবল ফিল করি, সেটা ডাউনলোড করলে ওকে হয়ে যাচ্ছে। এটা একটা সোর্স। ওকে, এরপর এনাদার সোর্স হচ্ছে আইএমএফ। আইএমএফ এর ডাটা অথবা আওয়ার ওয়ার্ল্ডিং ডাটা, আমরা যদি এখানে যাই, এটা একটা সোর্স, ওপেন সোর্স। তো আমরা এখান থেকে ডাটা কালেক্ট করতে পারি। ব্রাউজার টাইপ, এখান থেকে আমাদের যে ধরনের ডাটা, এখানে কিওয়ার্ড দেওয়া আছে, টপিক দেওয়া আছে, যে ধরনের ডাটা আমাদের প্রয়োজন, এনার্জি এনভায়রনমেন্ট রিলেটেড যদি আমরা ডাটা খুঁজতে যাই, জাস্ট এখানে ক্লিক করলাম, ব্যাস। এখানে কিন্তু অপশন অনেকগুলো চলে আসছে, এর মাঝে আবার অনেকগুলো অপশন, আমরা খুঁজে খুঁজে যেটা আমাদের দরকার হবে সেটা আমরা নেব। এখানে আমরা গ্রিন হাউস বা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ইমিশনের ডাটা দেখবো। সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার হাবিজাবি। এখানে এখান থেকে আমরা এখানে দেখেন যে ডাউনলোড, এই যে ডাউনলোডের সাইন দিয়ে আছে, আমরা এখানে ক্লিক করলে এখানে পিকচার দুটো অপশন আছে, ভিজুয়ালাইজ মানে পিকচারটা ডাউনলোড করবো নাকি হচ্ছে ডেটা ডাউনলোড করবো। আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে যে ডেটাতে যদি যাই তাহলে ফুল ডেটা সেট। ওকে, ফুল ডেটা সেটের এখানে আমি যদি ক্লিক করি, আমার কিন্তু ফুল ডেটা সেট ডাউনলোড হয়ে গেছে, যাবে এখন। এই যেখানে ডাউনলোড হয়ে গেছে, আমাকে জাস্ট ফাইলটা এক্সট্রাক্ট করে দেখতে হবে যে ডাটা সেটটা থেকে আমাকে ডাটাটা কালেক্ট করে নিতে হবে। যাই হোক, এটা হচ্ছে ডাটা কালেকশন করার অপশন। আমরা চাইলে এখানে সর্টিং করে বা কান্ট্রি স্পেসিফিক, ওই আমরা যেমন হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে যেভাবে সিলেক্ট করে দিলাম, তো একইভাবে হচ্ছে এখানেও দেখতে পারি। এখানে এই যে মার্ক চিহ্ন আছে, আমরা মার্ক করে যেটা 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 দরকার আমরা সেটা সেটা নিতে পারি। তো এটা ছিল হচ্ছে ডাটা কালেকশন বিষয়। এখন ডাটা কালেকশন করলাম, ডাটা কালেকশন করার পর আমাকে যে কাজটা করতে হবে অ্যানালাইসিসের জন্য রেডি করতে হবে। মানে হচ্ছে আমার ডাটাটাকে অ্যানালাইসিসের জন্য সাজাইতে হবে। তো আমরা আপনাদের আমি একটা ডেটা সেট দিয়ে শেয়ার করেছি, আপনারা হয়তো পেয়ে গেছেন। আপনারা আপনাদের সিস্টেমে মানে আপনাদের কম্পিউটারে সেভ করে রাখছেন তো নাকি? আচ্ছা, যদি কেউ না করে থাকেন তো অবশ্যই রাখবেন আর কি। জি তো এখানে জি করছি এটা। ওকে, তাহলে এখানে আগে আমরা ডেটা সেটটা বুঝি। ডেটা সেটটা যদি আমরা পড়ি, এখানে এখানে দেখবেন যে শিট, 3-4টে শিট আছে এখানে। তার মধ্যে প্যানেল ডাটা, আমরা প্যানেল ডাটার স্ট্রাকচার সম্পর্কে জানি, প্যানেল ডাটার স্ট্রাকচার কিভাবে হয় সেটা শিখেছি। এবং হচ্ছে টাইম সিরিজ ডাটা, টাইম সিরিজ ডাটা স্ট্রাকচার কেমন হয় সেটাও শিখেছি। ক্রস সেকশনাল ডাটা স্ট্রাকচার কেমন হয় সেটাও শিখেছি। এবং ক্রস সেকশনাল ডাটা, ক্রস সেকশনাল ডাটা তো আসলে স্ট্রাকচার বলতে আমাদের ক্রস সেকশনাল ডাটা যেভাবে যে স্ট্রাকচারে হয়, আবার সার্ভে ডাটা কিন্তু সেম স্ট্রাকচারে হয়। তো এখন আমরা সবসময় কিন্তু দেখতেছি এখানে কি ভেরিয়েবলের নাম কিন্তু থাকতেছে উপরে, মানে এক্সেলে যখন আমরা তাকাবো ভেরিয়েবল নাম থাকতেছে আমাদের কলাম বরাবর, একটা ভেরিয়েবল ভেরিয়েবল ভেরিয়েবল। আর এদিকে কি থাকতেছে? এদিকে দুটো বিষয় থাকবে, একটা হচ্ছে কান্ট্রি এবং হচ্ছে ইয়ার। কান্ট্রি থাকবে এবং ইয়ার থাকবে, কান্ট্রি থাকবে এবং ইয়ার থাকবে কি র বরাবর। মানে এগুলোকে আমরা অবজারভেশন বলবো, হ্যাঁ। এই অবজারভেশন প্রত্যেকটা একটা করে অবজারভেশন, 1 নম্বর অবজারভেশন, 2 নম্বর অবজারভেশন, 3 নম্বর, এভাবে এভাবে যতগুলা আছে সবগুলো একটা করে অবজারভেশন। আর হচ্ছে প্যানেল ডাটার ক্ষেত্রে আমরা এটাকে কি বলতেছি, গ্রুপ। প্রত্যেকটা কান্ট্রি একটা করে গ্রুপ, গ্রুপ নাম্বার 1। তারপর হচ্ছে আর্জেন্টিনা হচ্ছে গ্রুপ নাম্বার 1। তারপর হচ্ছে উম, অস্ট্রিয়া হচ্ছে গ্রুপ নাম্বার 2। এভাবে বাংলাদেশ হচ্ছে গ্রুপ নাম্বার 3। প্রত্যেকটা কান্ট্রি দেখবেন যে একটা একটা করে গ্রুপ। মানে হচ্ছে আমাদের এই ডাটা সেটে আপনি শেষে গিয়ে যদি আপনাদের আমি দেখাই, তাহলে দেখবেন যে হচ্ছে ভিয়েতনাম হচ্ছে 59 নম্বর গ্রুপের মধ্যে আছে। আবার আমাদের টোটাল অবজারভেশন কত আছে? 472টা। একটা কিন্তু হচ্ছে ভেরিয়েবল নাম, এই জন্য হচ্ছে 472টা। তো এখন হচ্ছে এই হচ্ছে ডাটার স্ট্রাকচার, আপনারা তো জানেন, এটা গত ক্লাসে দেখেছেন বা কারো কারো প্রিভিয়াস আইডিয়া আছে। তো আমাদের কি করতে হবে, এই যে ফরম্যাটটা আমরা যেখানে দেখতে পাচ্ছি সবগুলাকে কি বলছি, এই যে সালগুলাকে কি দিয়েছি, এখানে একটা সাল রেখে দিছি, আবার হচ্ছে এখান থেকে অন্য একটা কান্ট্রির জন্য সাল রাখতেছি। এই যে ফরম্যাটটার নাম, এই ফরম্যাটের নাম হচ্ছে কি লং ফরম্যাট। কি ফরম্যাট? লং ফরম্যাট। ওকে, লং ফরম্যাট। তো আমরা যখন এইখান থেকে ডাটা ডাউনলোড করব, মানে ওয়ার্ল্ড ব্যাংক থেকে ডাটা বা অন্য অন্য জায়গা থেকে ডাটা ডাউনলোড করবো, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটা হোয়াইট ফরম্যাটে থাকে। হোয়াইট ফরম্যাট দেখতে কেমন? ডাটাগুলো কিন্তু হচ্ছে কোন দিকে থাকবে? রোবট। রো বরাবর থাকবে, রাইট। তো এখন হচ্ছে সেটা যদি থাকে তাহলে আমাদের ডাটা কি করতে হবে, ঘুরাই ফেলতে হবে। ঘুরাই ফেলতে হবে মানে এই যে লং ফরম্যাটে নিয়ে আসতে হবে। এই লং ফরম্যাটে নিয়ে আসতে হবে। আমরা যদি প্যানেল ডাটা যাই, যে এই যে এই পাশে ডাটা ঘুরায় মনে করেন যে একটা একটা করে আমাদের হচ্ছে এইভাবে নিয়ে আসতে হবে, ট্রান্সপোজ করে আবার এখানে নিয়ে আসতে হবে। আবার হচ্ছে এইটাটা কি করতে হবে, এরকম করে আবার নিচে বসাইতে হবে, ট্রান্সপোজ করে। বা এটা খুবই টাইম কনজিউমিং ব্যাপার। আপনি চিন্তা করেন যে একবার করে করে আপনি যদি প্রত্যেকটা কপি করেন, কপি করি করে 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 আবার এখানে বসান, এটা তো একটা গেল। সরি, এই পাশে না, এবার ঘুরাই দিতে হবে। তো এটা তো একটা ভেরিয়েবল। এখন বুঝেন, আপনার যখন কথা কথা 170টা কান্ট্রি নিলাম আমি, মানে ওয়ার্ল্ড ওয়াইড আমি আমার যেটা সেটা মানে রিসার্চের মানে ক্রস কান্ট্রি অ্যানালিসিস করবো, তাহলে কথা কথা আমার কান্ট্রি হচ্ছে টোটাল 170। আবার হচ্ছে ডাটা নিয়েছি আমি 1990 থেকে 2025। তাহলে এখন বুঝেন এখানে 15 থেকে
22 এতগুলো যদি লম্বা হয়, তাহলে আপনার হচ্ছে ইয়ে কতগুলো হবে? যখন আপনি 1990 থেকে 2000-এর ডাটা নেবে, তখন কিন্তু অবজারভেশন কিন্তু অনেকগুলো হবে, মানে ধরেন যে 1.5-2 হাজার হবে। তো এখন 1.5-2 হাজার যদি অবজারভেশন হয়, যতগুলো রো আপনি একটা একটা করে যদি প্রত্যেকটা ভেরিয়েবল চান, আর আপনি কি মনে করছেন যে হচ্ছে আপনার রিসার্চের মধ্যে খালি 3-4টে ভেরিয়েবল ডাউনলোড করলে কাজ হয়ে যাবে? হবে না। তখন আপনাকে অল্টারনেটিভ অনেক ভেরিয়েবল হচ্ছে ডাউনলোড করতে হবে। আপনার মানে রিসার্চের টপিক রিলেটেড যতগুলো পাওয়া যায়, সহজ কথায় সবগুলাই ডাউনলোড করতে হবে। তো এখন হচ্ছে এগুলো একটা একটা করে ঘুরে আসলে অনেক চ্যালেঞ্জিং এবং টাইম কনজিউমিং বিষয় অনেক ক্ষেত্রে। আমরা যখন এখন তো আপনাদের আমরা শিখাচ্ছি যে কিভাবে শর্টকাটে এই পাশ থেকে ঘুরায় নিয়ে আসা যায়, কিন্তু আমরা যখন প্রথমেই শুরু করেছি তখন কিন্তু এগুলো আমরা জানতাম না যে কিভাবে আসলে ট্রান্সপোজ করে ঘুরাই ফেলতে হবে বা লং ফরম্যাটে নিয়ে আসতে হবে। আমরা কি করতাম, এই ট্রাডিশনাল ওয়েতে একটা একটা করে এইদিকে ধরতাম এভাবে ধরে, তারপর হচ্ছে আহ ধরেন যে এইভাবে করে করে ট্রান্সপোজ করতাম একটা একটা করে। তো এটা বুঝতেইছেন তো আসলে কি কি রকম মানে সময়ের ব্যাপার স্যাপার আছে এখানে। আবার হচ্ছে ভুল হয়ে যাওয়ার কথার কথা হচ্ছে এখান থেকে এমন করে কপি করবো না, করি করছি যে আর এই লাইন কপি করছি একবার, এখন দেখা যাচ্ছে যে এইভাবে বসাইছি, বসানোর পর দেখা যাচ্ছে ওর মাথা তো কাজ করে না অনেক সময়, আবার কোনো সময় গিয়ে দেখতেছি আবার ওই সেম লাইনে বসাইছি, বসাইছি এখানে, বসায় ভুল হয়ে গেছে। আবার হচ্ছে দেখা যাচ্ছে যে বসার কথা ছিল আমার এই লাইন হচ্ছে এইখানে, এইখানে বসার কথা ছিল না, বসায় পরের পরের ইয়েতে বসাইছি। তো এই ধরনের যে প্রবলেম গুলা, এই প্রবলেম গুলা সমাধান হিসেবে আমরা সমাধান যদি মানে আমরা করতে যাই, সেক্ষেত্রে আমাদের স্টাডা ব্যবহার করে বা সফটওয়্যার ব্যবহার করে সহজে আমরা এগুলোকে ঘুরাই ফেলতে পারি। সেটা আমাদের হচ্ছে 10 দিনের কাজ হচ্ছে 10 মিনিটে হয়ে যাবে। তো এখন হচ্ছে সেটার জন্য প্রথমত ডাটা আমাদের হচ্ছে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য কিভাবে কি করতে হয় সেটা দেখতে হবে। এখন আমরা আজকে দেখবো হচ্ছে ডাটা কিভাবে ইম্পোর্ট করতে হয় স্টাডাতে, এবং স্টাডা সম্পর্কে আমরা একটু এখন ধারণা নিব। তারপর হচ্ছে বাকি কথা বলবো কিভাবে ঘুরাবো না হচ্ছে রাখবো, এটা পরের হিসাব। আচ্ছা, এখানে আসি সফটওয়্যার। আপনাদের আইডিয়া আছে কারো কি সফটওয়্যার মানে সফটওয়্যার ব্যবহারের? আপনারা হয়তো অনেকেই নতুন আছেন এখানে, অনেকের হয়তো, যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না। কি নতুন স্টেটটা ব্যবহার করতেন? এই স্টাডা ব্যবহারের ক্ষেত্রে আচ্ছা, আমরা হচ্ছে নতুনদের টার্গেট করে সবসময় কথা বলবো, কারণ হচ্ছে আপনারা জানেন না, তাদেরকে অবশ্যই মানে আমরা অভিনন্দন জানাই, তা আপনারা অনেকে গিয়ে আছেন। তবে আমরা হচ্ছে নতুনদের জন্য নতুনদেরও আমরা হচ্ছে কংগ্রাচুলেশন জানাই। কারণটা হচ্ছে যে তারা হচ্ছে শেখার জন্য যে স্টেপ নিয়েছে, এটা তারা এখন আসলে বুঝবে না যে আসলে তারা কি শিখতেছে। আপনারা মানে এই যে মানে যে বিষয়গুলো শিখতে যাচ্ছেন, হ্যাঁ, এই বিষয়গুলা আহ, আপনি মনে করেন না যে আমরা ইউটিউব দেখে এগুলো শিখে ফেলতে পারবো। ইউটিউবে অ্যাভেলেবল সোর্স আছে, আপনি চুজ করতে পারবেন যে আসলে কোন ভিডিও আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো এই সেম জিনিসটা কিন্তু ইউটিউবে যা আছে আমিও তাই শেখাবো, কিন্তু হচ্ছে আপনি চুজ করতে পারবেন না যে ইউটিউব থেকে, কিন্তু আমার এখানে হচ্ছে আমরা দেখাই দেবো যে আসলে কিভাবে করতে হয়। এই জন্য তো আমরা হচ্ছে এই কোর্সটা ডিজাইন করেছি আমাদের এক্সপিরিয়েন্স থেকে, মানে রিসার্চের যে এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে আইডিয়া নিয়ে আসলে আমরা এই কোর্সটা ডিজাইন করেছি। যাই হোক, সে পরের হিসাব। এখন যে আমরা এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্ট্যাটাস সফটওয়্যারের। আমরা প্রথমেই যদি হচ্ছে এইদিকে তাকাই, আমরা এখানে ভেরিয়েবল দেখতে পাচ্ছি। ভেরিয়েবল মানে হচ্ছে আমরা যখন ডাটা ইনপুট দেবো, যে ভেরিয়েবলের যে লিস্টটা আছে সেটা হচ্ছে এইদিকে দেখা যাবে, এইদিকে দেখা যাবে। আবার হচ্ছে এইদিকে কি যাবে, আমরা যখন কমান্ড রান করবো বা আমরা যখন বিভিন্ন কমান্ড টমান্ড ইউজ করবো, তখন হিস্টোরি, এই হিস্টোরিতে এখানে জমা থাকবে এখানে। আর এখানে আমরা লিখে দিব, কি লিখে দিব, কমান্ড লিখে দিব আমরা কি কি রান করবো কি কি করবো না। তারপর হচ্ছে আবার হচ্ছে এই যেখানে ডাটা এডিটর, ডাটা এডিটরের মধ্যে আমরা দেখবো যে ডাটা আসলে যে ডাটা সেটটা আমরা ইম্পোর্ট করেছি এখানে, সেই জিনিসটা আমরা এখানে দেখবো আমরা। আচ্ছা, বাকি কথা আমরা এখন কাজ করতে করতে বলবো। তো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্ট মানে ডাটা যখন আমরা ইম্পোর্ট করবো, তখন কোথায় যাব, ফাইলে যাব। ফাইল থেকে আমরা এই যে ইম্পোর্টে চলে যাবো। ইম্পোর্টে গিয়ে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন চলে আসছে। এখানের মধ্যে হচ্ছে এক্সেল, তারপর হচ্ছে সিএসভি ফাইল, এসপিএসএস এর ফরম্যাট, আবার সাসের ডেটা, আরো মানে অনেকগুলো ফরম্যাট আছে আপনার যেটা পরিচিত। আপনি মনে করেন যে আমি যে ধরনের ডেটা ফাইল আমি চুজ করবো, তা আপনারা এখান থেকে চুজ করতে পারেন। যেহেতু আমরা এক্সেল শেয়ার করছি আপনাদের সাথে, তো এক্সেলের ডাটা কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটা আমরা এখন দেখবো। তো এখানে এক্সেল থেকে আমরা এখানে জাস্ট ক্লিক করলাম। সবার জন্য আপনি জাস্ট ক্লিক করবেন, এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, আপনাকে ব্রাউজ করে নিয়ে আসতে হবে। যেমন হচ্ছে আমাদের সরাসরি কিন্তু ফাইলে চলে গেছে, এখানে আমাদের ডাটা যেখানে সেভ করে রাখছি আমি সেখানে চলে গেছে। জাস্ট এখানে আমি ক্লিক করলাম, তারপর হচ্ছে ওপেন, জাস্ট ওপেন করলাম, এখানে চলে আসছে। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্কশিট। ওই যে আমাদের কিন্তু অনেকগুলো ওয়ার্কশিট আছে এখানে, আপনি খেয়াল করবেন যে প্যানেল ডাটা, টাইম সিরিজ ডাটা, ক্রস সেকশনাল এবং সার্ভে, এখানে অনেকগুলো ওয়ার্কশিট। আমরা কোন ওয়ার্কশিটটা নিয়ে কাজ করবো এটা আমাকে বলে দিতে হবে। এখানে বলে দিতে হবে, কোথায় বলে দিতে হবে, এই যে ওয়ার্কশিট লেখা আছে। তো এখন কথার কথা আমরা হচ্ছে কি কাজ করব, ক্রস সেকশনাল নিয়ে করব। আমরা ক্রস সেকশনাল এখানে চুজ করে দিয়েছি। এরপর যে আপনি এখন দেখেন প্রিভিউতে দেখেন যে উপরে যে এবিসিডি লেখা আছে, হ্যাঁ, তার মানে উপরের লাইনটা এবিসিডি লেখা আছে, তার মানে এটা হচ্ছে এ কলাম, এটা হচ্ছে বি কলাম, এটা সি কলাম। তো এখন হচ্ছে আমাদের, আমরা এইভাবে চাই না, আমরা চাই যে হচ্ছে এই যে আমাদের এই যে নামটা মানে কান্ট্রি, ভেরিয়েবল নেম, ইয়ার, এগুলো হচ্ছে উপরে চলে যায়, এই যে উপরে যেন থাকে। এই জন্য আমরা হচ্ছে
এখানে চুজ করে দিতে হবে ইম্পোর্ট ফার্স্ট র অ্যাজ ভেরিয়েবল নেম। এই যে ফার্স্ট যে রটা আছে সেটাকে আমরা ভেরিয়েবল নেম হিসেবে সিলেক্ট করে দেবো। তো আপনি দেখেন যে এটা চলে গেছে, আমরা এখন দেখতে পাচ্ছি যে কান্ট্রিটা উপরে চলে গেছে। তো এখন সফটওয়্যার ধরে নিচ্ছে যে কোনটা রো এর নাম কি সেটা কিন্তু সে বুঝে গেছে। এখন জাস্ট আমরা ওকে করে দিব। ওকে করে দিলেই কিন্তু হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ডাটা আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। আমরা যে বললাম না ভেরিয়েবলের নেম, এখানে একটা লিস্ট চলে আসছে এবং হচ্ছে আমাদের এখানে হিস্টোরি, এই যে হিস্টোরি এখানে আমরা দেখতে পেলাম যে আমরা কি এক্সিকিউট করলাম সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমরা ডেটা সেটটা আসলে দেখবো কিভাবে? ডাটা তো ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন দেখার জন্য কি করতে হবে? দেখার জন্য দুটো ওয়ে আছে। একটা হচ্ছে আমরা এখানে ক্লিক করেও দেখতে পারি। এখানে দেখেন যে ডেটা এডিটর লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করলে সুন্দর করে ডাটা সেটটা সামনে চলে আসলো। ব্যাস, এই ডাটা সেটটা আসলে আমরা ইম্পোর্ট করেছি। এখানে প্রথমেই দেখেন প্রথম যে রোতে, প্রথম যে উপরে কিন্তু ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নেম দেওয়া আছে এখানে। ওকে, এখন দেখা শেষ। এখন কি করবো? কেটে দিব। সফটওয়্যার কিন্তু কাটা যাবে না। আমরা হচ্ছে ডেটা সেট যেটা আসছে ওটা কেটে দিচ্ছি। এই যে ডেটা সেট আসছে একটা এক্সট্রা জিনিস, এটা একটা এক্সট্রা জিনিস আছে, ওইটা কেটে দিচ্ছি। সফটওয়্যার কেটে দিলে তো আবার সফটওয়্যার ওপেন করতে হবে আবার পুনরায়। তো এখন আমরা আরেকটা ওয়ে হচ্ছে আচ্ছা ভাই, কমান্ড। এক মিনিট একটু বলতে চাচ্ছিলাম যে ব্রাউজ থেকে আবার একটু দেখাবেন। আচ্ছা, ব্রাউজ এখানে এখানে ও আচ্ছা, আপনি হ্যাঁ, আপনি প্রথম থেকে বলতেছেন ডাটা ইনপুট করার বিষয় পর্যন্ত। হ্যাঁ, একটু স্লো আগান, তাহলে ওকে আমরা হাতে কলমে শিখতে পারি। ওকে ওকে ওকে, আমরা প্রথমে থেকে আবার যাচ্ছি। ফাইল, তারপর হচ্ছে ইনপুট, ইনপুট। ওকে, এখানে চলে আসলাম। এক্সেল, এক্সেল আসলাম। এখন ব্রাউজে গেলাম। ব্রাউজে যাওয়ার পর তারপর আমাদের হচ্ছে যেখানে ডাটা আছে আমরা সেখানে চলে যাব। আমাদের কম্পিউটারে যেখানে ডাটা আছে সেখানে গেলাম। তারপর হচ্ছে ওটা সিলেক্ট করলাম, তারপর ওপেন করে দিলাম। দেওয়ার পর এখন কাজ হচ্ছে আমাদের দুইটা এখানে। প্রথম কাজ আছে যে ডাটাটা আমরা হচ্ছে যে শিটটা ব্যবহার করব। আর যদি আপনার ডাটা যদি শিট একটাই থাকে তাহলে সিলেক্ট করার দরকার নেই, ওটা অটোমেটিক্যালি এখানে এসে থাকবে প্রথম শিটটা। আর যদি একাধিক শিট থাকে ডাটা সেটের মধ্যে বা এক্সেলের মধ্যে, তখন আপনার কোন শিটটা নিয়ে আপনি কাজ করবেন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমরা কাজ করতেছিলাম ক্রস সেকশনাল ডেটা নিয়ে, তো জাস্ট এখানে ক্লিক করলাম, ব্যাস হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের এখানে ক্লিক করার কারণটা হচ্ছে কি, এই দেখেন আপনারা ক্লিক করলে প্রিভিউটার দিকে তাকান, যে আমরা যখন ক্লিক করতেছি এখানে ক্লিক না করলে কি রোল নেম আপনার কলামের নামগুলো কি হচ্ছে এবিসিডি দিয়ে আসতেছে। আবার যখন আমরা এখানে ক্লিক করতেছি তখন কি আসতেছে? প্রথমে ভেরিয়েবল নামগুলো কিন্তু হচ্ছে উপরে চলে গেছে। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। জি, আমি যদি সেকেন্ড অপশনে টিপ দিই, ইম্পোর্ট অল ডাটা অ্যাজ স্ট্রিংস, তাহলে কি হবে? আচ্ছা তাহলে আপনাকে আমি দেখাই কি হবে। আমরা করলাম, আবার ব্রাউজারে গিয়ে আমরা হচ্ছে ডাটাকে এবার দেখে আসি। সবে লালে লাল হয়ে গেছে। মানে হচ্ছে কি, এই ডাটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং ডাটা আমরা কোনটাকে বলতেছি? স্ট্রিং হচ্ছে টেক্সট ডাটা। আমরা যখন ইম্পেরিক্যাল রিসার্চ করব, আমরা যখন কোয়ান্টিটেটিভ হচ্ছে ডেটার অ্যানালাইসিস করব, তখন আমাদেরকে অবশ্যই হচ্ছে নিউমেরিক ভ্যালু হচ্ছে ইয়ে করতে হবে। যেমন আমরা যদি একটা মডেল রান করি, যে কোনো মডেল যদি আমরা হচ্ছে রান করি, যদি দেখা যাচ্ছে এটা দুটো টেক্সট ভ্যালু তো আসলে রান হবে না। তো এখন হচ্ছে নিউমেরিক ভ্যালুর জন্য আমাদের হচ্ছে উপরের অপশনটা চুজ করতে হবে। যদিও মানে এখানে হচ্ছে বলতে হচ্ছে না কিন্তু যে ফার্স্টটা প্রথম আমরা যদি সিলেক্ট স্ট্রিং না করি, সেটা অটোমেটিকলি ধরে নিচ্ছে যে আমরা যে ভেরিয়েবলগুলো ব্যবহার করতেছি সেগুলো হচ্ছে নিউমেরিক। সে অটোমেটিকলি ধরে নিচ্ছে নিউমেরিক। এখন হচ্ছে আর যদি আমরা বলে স্ট্রিং চুজ করে দিই তাহলে কিন্তু সেগুলো লাল হয়ে যাবে। তো লাল হয়ে গেলে বুঝবেন যে সেগুলো স্ট্রিং। তো আমরা যখন ইয়ে রান করবো আমরা ক্লিয়ার করে নিই। আচ্ছা, আরেকটা বিষয় এখানে শিখাই দিই। আমাদের যখন ডাটা ইম্পোর্ট হবে, ইম্পোর্ট হওয়ার পর আমরা ক্লিন করবো, আমরা নতুন একটা ডাটা সেট নিয়ে আসবো বা পুনরায় ডাটা ইম্পোর্ট করবো, তখন ক্লিয়ার লিখে দিতে হবে। ক্লিয়ার মানে হচ্ছে সব ক্লিয়ার, মানে ক্লিয়ার হয়ে গেছে ডাটা ক্লিয়ার। এই দেখেন ডাটা সেট এখানে 9 চলে গেছে। তো এখন এখান থেকে আমাদের সিমিলার ডাটা যদি আমরা ইম্পোর্ট করি, তা সিমিলার ডাটা ইম্পোর্ট করলে আমাদের জাস্ট একবার যদি ইম্পোর্ট আছে, আমরা জাস্ট হিস্টোরি থেকে জাস্ট এখানে হিস্টোরিতে একবার ক্লিক করলে এখানে চলে আসবে। এখানে চলে আসলো। আমরা জাস্ট ইন্টারকে যদি প্রেস করি সেক্ষেত্রে কিন্তু এখানে আবার ডাটাগুলো চলে আসছে। এবার আমরা ডাটা সেটে গিয়ে দেখি যে এখানে টেক্সট যে ভ্যালুগুলো আছে সেটা আছে লাল হয়ে আছে, এবং হচ্ছে যে আমাদের নিউমেরিক যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে ব্ল্যাক। মানে হচ্ছে কি, আমরা চুজ করে দিয়েছি যে আমাদের এগুলো হচ্ছে নিউমেরিক ভ্যালু। আর স্ট্রিং ভ্যালু আপনি চাইলে করে এখানে মডেলে ইউজ করতে পারবেন না, কারণ এটা ব্যবহারই হবে না। এই জন্য আপনাকে হচ্ছে 1 নম্বরটা চুজ করতে হবে। 1 নম্বরটা মানে প্রথমটা চুজ করার আরেকটা কারণ হচ্ছে আমাদের ওখানে বলা আছে ভেরিয়েবল নেম হিসেবে আমরা ব্যবহার করবো প্রথম রোটা। তা আমরা যদি এখানে ওইটা না ক্লিক করি, যদি আমরা তাতেই মানে ওকে করে দিই, তাহলে কিন্তু এখানে এর ওর নাম আসবে এ, এটার নাম আসবে বি, এটার নাম আসবে সি, এটার নাম আসবে ডি। তখন আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে তখন হচ্ছে এগুলো রিনেম করতে হবে, নাহলে এবিসিডি দিয়ে আপনাকে ভেরিয়েবল নাম আপনি চিনবেন, সেটা তো আসলে হবে না। তো অত ঝামেলা যাওয়ার দরকার আছে? তো আপনার জাস্ট ক্লিক করে দিবেন, এখানে উপরে চলে যাবে। এই হচ্ছে ডাটা ইম্পোর্টের বিষয়। এখন আর স্ট্রিং ডাটা কিভাবে সিলেক্ট করবো? কোয়ান্টিটেটিভ রিসার্চ স্ট্রিং ডাটা আপনাকে আনতেই হবে না। আপনি হচ্ছে স্ট্রিং এর বিষয় ভুলে যান। আপনার হচ্ছে রেড, এটা হচ্ছে এটা টেক্সট বেসড ডাটা না, এটাও তো ডেটা। এই যে বাংলাদেশ মানে এখানে আছে আর্জেন্টিনা, তারপর হচ্ছে আফগানিস্তান, এই বিষয়গুলো এগুলো হচ্ছে স্ট্রিং ডাটা। স্ট্রিং ডাটা আমাদের মডেলে ইউজ হবে না। কোনগুলো ইউজ হবে? শুধু এগুলো ইউজ হবে, আমাদের কান্ট্রিতে ইউজ হবে না। অ্যানালাইসিসের জন্য কান্ট্রি দরকার আছে? দরকার নেই। আমরা মানে
আমরা কিভাবে কান্ট্রিকে আবার নিউমেরিক ফরম্যাটে নিয়ে আসা যায় সেটা আমরা পরে শিখবো। এখন আপাতত এতটুকু জানা থাকুক, ধীরে ধীরে আমরা সব শিখবো। একদম একদম হচ্ছে আহ, মোটামুটি প্রফিসিয়েন্সি নিয়ে আমরা এখান থেকে যাবো আর কি। তো এখন যেটা করতে হবে, আচ্ছা আমরা তো দেখলাম আরেকটা কি আছে। আমরা যদি হচ্ছে কমান্ড ব্যবহার করি, কমান্ড ব্যবহার করলে কিন্তু হচ্ছে বিআর, আমরা যদি হচ্ছে বিআর বা শুধু বিআর বা ব্রো যদি বিআর ও লিখি, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট দেখতে পাবো এখানে বিআর অথবা বিআর ও, জাস্ট ইন্টার প্রেস করলে আমরা ডাটা সেটটা দেখতে পাবো ইনস্ট্যান্ট। ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কিভাবে লং ফরম্যাট, মানে ওয়াইড ফরম্যাট টু লং ফরম্যাটে আমরা আসবো। এখন আরেকটা বিষয় আমি অ্যাভয়েড করে গেছি, এখনো বলি নাই, সেটা হচ্ছে ডু ফাইল। আমরা আর অথবা হচ্ছে পাইথন বা আদার্স যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা কি করি, ওখানে যে স্ক্রিপ্ট লেখার জন্য কিন্তু একটা জায়গা থাকে। তো আমাদের স্ট্যাটার ক্ষেত্রে স্ক্রিপ্ট আমরা লিখতে পারি। স্ক্রিপ্ট লেখার জন্য এখানে লেখা আছে ডু। এই যে ডুতে আমরা যদি ক্লিক করি, সেখানে কিন্তু এই ধরনের একটা নতুন একটা পেজ চলে আসছে, একটা এক্সট্রা পেজ। সেখান থেকে আমরা হচ্ছে এখানে কমান্ড লিখতে পারি। আমরা যে কমান্ডগুলো ব্যবহার করবো এখানে লিখেও জাস্ট হচ্ছে রান করতে পারি। যে কোনো কমান্ড আমরা হচ্ছে লিখতে পারি, জাস্ট অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো এটাও সিমিলার, এখানে লিখতে হবে, আমরা লিখে করতে পারি। তো আমরা হচ্ছে শুধু কমান্ড ব্যবহার করি প্রথমে শিখবো, যেহেতু আমরা প্রথমে ছোট ছোট কমান্ড ব্যবহার করবো, পরবর্তীতে আমরা চাইলে ডু ফাইল ব্যবহার করবো। তো এখন ডু ফাইলে আমি কমান্ড ব্যবহার করলাম, যদি আমি এখানে বিআর লিখি, বিআর লিখে যদি এখানে আমি এক্সিকিউট করি, তাও কিন্তু হচ্ছে ইয়েতে চলে যাবে। আমার কিন্তু হচ্ছে এই যে চলে আসছে, কিন্তু আমরা সেই কাজটা কিন্তু এখানে না করে আমরা এই যে, যেহেতু আমাদের ছোট কমান্ডের জন্য তো আসলে আম, আমার দরকার হচ্ছে না ইয়ে ফাইল, মানে ডু ফাইলে তো আর দরকার হচ্ছে না, স্ক্রিপ্টের দরকার হচ্ছে না, জাস্ট কমান্ড দেওয়ার অপশন আছে, কমান্ড দিতে হয়ে গেছে। আর স্টাটাকে আপনি হচ্ছে আপনার মানে শেখাটাকে অবশ্যই কমপ্লেক্স করবেন না, আপনি সবসময় ইজি ওয়েতে শেখার চেষ্টা করবেন। কমপ্লিকেটেড করার কোনো দরকার নেই। স্টাটা একটা খুবই সোজা এবং হচ্ছে বেবি সফটওয়্যার এক কথায়। কমান্ড খুবই ছোট ছোট, জাস্ট আপনাকে প্রসেস মনে রাখতে হবে। প্রসেস মনে রাখতে হবে, বা কিভাবে বিষয়গুলো কাজ করে, মানে ইকোনোমেট্রিক আইডিয়াটা আপনাকে রাখতে হবে। আর স্টাটা কিভাবে কাজ করে সেটা তো আসলে আমরা শেখাচ্ছি। তো আপনারা মানে কোনো কিছুই কমপ্লিকেটেড করতে যাবেন না, সবসময় ইজি ওয়েতে শেখার চেষ্টা করবেন। আর কোনো ধরনের ক্লারিফিকেশনের জন্য অবশ্যই তো প্রশ্ন করবেন। আচ্ছা, তাহলে ডু ফাইলের বিষয়টা হয়ে গেল শেখা। তো আমরা যখন ডিরেক্ট ডু ফাইল যখন ইউজ করব, তখন হচ্ছে ডু ফাইলের বিষয়ে আরো কথা বলবো। এখন এই পর্যন্তই। এখন যে কাজ করব আমরা হচ্ছে ওয়াইড ফরম্যাট থেকে আমরা লং ফরম্যাটে কিভাবে নিয়ে আসবো সেই বিষয়টা আমরা দেখবো এখন। এখন আমরা এখান থেকে যদি ডেটা সেটে যাই, আমরা এখানে দুটো দেখানোর জন্য ডেটা রেখেছি আপনাদের জন্য। এটা প্রথমটা ওপেন করে আমরা যদি দেখি এখানে এক্সেলে আমরা কি দেখতে পাচ্ছি। আচ্ছা, আজকের ক্লাসটা একটু লম্বা হয়ে যাবে, আপনাদের একটু ধৈর্য ধরতেই হবে, কারণ আজকে একটু লম্বা হবে। কারণ আমাদের শুরুতে ক্লাসগুলো একটু লম্বা হবে, কারণ হচ্ছে অল্প মানে বেশি কথা বলতে হয় শুরুতেই, অল্প বিষয় শিখাইতে গিয়ে বেশি কথা বলতে হয়। আর মানে লার্নিং প্রসেস থাকে, এই জন্য সময়টা একটু বেশি দিতে হবে। আর পরবর্তীতে আমাদের সময়গুলো কমতে শুরু হবে, যখন আপনারা বুঝে যাবেন তখন তার অল্প কমান্ডেই আপনারা হচ্ছে বিষয়টাগুলো ক্যাচ করতে পারবেন, বা অথবা আমি যখন একবারই বলবো তখন আপনারা বুঝে যাবেন। তখন এখন এখন এটা দেখেন, এটা একটা ভেরিয়েবল আমরা ডাউনলোড করেছি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে আপনাদের দেখানোর জন্য। তাহলে এখানে কি থাকে, কিভাবে হোয়াইট ফরম্যাটটা কিরকম, হোয়াইট ফরম্যাটে কি থাকে, সালগুলো থাকে এইদিকে, মানে হচ্ছে রো বরাবর থাকে, এবং ডাটাগুলো রো বরাবর থাকে। আপনি দেখেন কান্ট্রিগুলা, একটা কান্ট্রির ডাটা কি এইদিকে থাকে, সালগুলো এই পাশে থাকে। কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে লং ফরম্যাটে কিরকম থাকে, আপনি দেখেন লং ফরম্যাটে আর্জেন্টিনার যদি আমরা চিন্তা করি, তাহলে ইয়ার আছে এইদিকে, আবার হচ্ছে ভেরিয়েবল গুলো পড়বে এইদিকে। এটা হচ্ছে লং ফরম্যাট। আর হচ্ছে হোয়াইট ফরম্যাট কি বিষয় আমরা বলছিলাম, হোয়াইট ফরম্যাট হচ্ছে কোনটা, উম হোয়াইট ফরম্যাট হচ্ছে কান্ট্রি নাম থাকবে এইদিকে, আবার হচ্ছে ডাটা থাকবে এইদিকে রো বরাবর। তো এটাকে ঘুরাই আমাদের হচ্ছে এদিকে নিয়ে আসতে হবে। তা আমরা যদি হচ্ছে এটা ঘুরাইতে যাই হাতে কলমে, তাহলে প্রথমে কি করতে হবে, এটাকে ঘুরাইতে হবে, এই পাশে বসাইতে হবে। বসানোর পর হচ্ছে এই যে প্রত্যেকটা কান্ট্রির জন্য আবার হচ্ছে এইদিকে ঘুরাইতে হবে, এইদিকে ঘুরাইতে হবে। এটা এটা এবার ঘুরাবো, তারপর হচ্ছে এবার হচ্ছে এইটার জন্য ঘুরাবো, এটার জন্য নিচে বসাইতে হবে। প্রত্যেকটা কান্ট্রি হচ্ছে লং ফরম্যাটে নিয়ে আসতে হবে। আপনি বুঝেন, এখন এখানে কিন্তু অনেকগুলো কান্ট্রি আছে। এখন আপনি একটা একটা করে করতে গেলে আপনার দাম চলে যাবে একদম, একদম 212টা কান্ট্রি আছে। তো এইটা হচ্ছে সহজে আমরা কিভাবে করবো সেই বিষয়টা এখন দেখবো। তো এখন ডাটা যখন আমরা কালেক্ট করবো, ডাটা কালেক্ট করার পর আপনারা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে এখানে কান্ট্রি লিস্ট, তারপর হচ্ছে ভেরিয়েবল, মানে ইন্ডিকেটর, ভেরিয়েবল নেম আর কোথায় ইন্ডিকেটর যেটা বলতেছি আমরা, ভেরিয়েবল নেম। এখানে সবগুলো একই, তার মানে হচ্ছে একটা মাত্র ভেরিয়েবল আর কি। এই জন্য হচ্ছে একই নাম, সব সব কান্ট্রির জন্য একই নাম। এবং হচ্ছে এখানে যেহেতু ইয়ার দেখতে পাচ্ছেন, ইয়ারের সামনে আবার এক্স 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 বসানো, এক্স এক্স আমি এটা মানে নিজে নিজে বসাই দিচ্ছি আর কি। কেন বসাই দিছি, স্টারটা আমাকে আসলে
বলছে যে আমরা হচ্ছে যখন ওয়াইড ফরম্যাটের ডাটা ইম্পোর্ট করব, তখন হচ্ছে সে নিউমেরিক ভ্যালুকে সে ভেরিয়েবল নেম হিসেবে সে পছন্দ করে না। মানে হচ্ছে আমরা যখন স্ট্যাটাতে ডাটা ইম্পোর্ট করব, তখন কিন্তু এটা কি এগুলো কিন্তু ভেরিয়েবল নেম হিসেবে যাবে। আমরা যদি এক্স উঠাই দেই, 2023 কিন্তু কিন্তু ভেরিয়েবল নাম হবে। তো এই জন্য স্ট্যাটা এটা অ্যাকসেপ্ট করে না। এই জন্য ও বলছে যে হচ্ছে সামনে কোনো একটা দিতে হবে, কোনো একটা টেক্সট দিতে হবে। আপনি চাইলে এক্স এবিসিডিও দিতে পারেন, ও পি কিউ, যে কোনো একটা মানে লেটার আপনি দিতে পারেন। আমি জাস্ট একটু এক্স দিয়েছি এখানে। এই ফরম্যাটে আপনাকে এতদূর পর্যন্ত জাস্ট এতটুকু চেঞ্জ আপনাকে করতে হবে ইয়ের মাধ্যমে, এক্সেল এর মাধ্যমে এতটুকু চেঞ্জ করতে হবে, শুধু এক্স বসাই দিতে হবে। বাকি কাজ হচ্ছে আমরা ওখানে গিয়ে করবো। তো ঠিক আছে, আমরা করি ওখানে গিয়ে। তাহলে ডু ফাইল ক্লোজ করে দিই, ডু ফাইলের দরকার নেই। ওকে, তাহলে আমরা এটা ক্লিন করে দিব, ক্লিন করে দিই, ক্লিয়ার করে দিব। আমরা একটা নতুন ডেটা সেট নিয়ে আসবো। একইভাবে ফাইল, তারপর হচ্ছে ইম্পোর্ট ব্রাউজার, তারপর হচ্ছে এখানে মানে ডাটাটা ছিল আমাদের, এখান থেকে আমরা হচ্ছে প্রথমে সিঙ্গেল ভেরিয়েবলের বিষয়টা দেখতেছি, যে একটা মাত্র ভেরিয়েবল। ওকে ফাইন। তো এখানে এক শিটে আছে একটা, নতুন করে সিলেক্ট করে দেওয়ার অপশন নাই। আপনি দেখেন যে এখানে আমরা যখন এখানে ক্লিক দিলাম, তখন এই যে এখানে চলে গেল উপরে, রোতে মানে কলামে চলে গেল এই যে ভেরিয়েবল নেমটা। এক্সট্রাটা কিন্তু পছন্দ করতো না, কোন কোন জিনিসটা পছন্দ করতো না। এখানে যদি শুধুমাত্র হচ্ছে 2013 সাল থাকতো, সে কিন্তু উপরে যাইতো না। তখন কিন্তু সেটা 1 2 3 4 এভাবে নাম আসতো, ভেরিয়েবল 1, ভেরিয়েবল var 1, var 2, var 3 এভাবে নাম আসতো। তো আমরা হচ্ছে এই জন্য এক্স সামনে বসাই দিচ্ছি। ওকে, আমরা ক্লিক করলাম, ডাটা কিন্তু চলে আসছে। আমরা এক্স্যাক্টলি যে ডাটাটা এক্সেলে দেখে আসছি, ওই সেম ভাবে কিন্তু এখানে চলে আসছে। টেক্সট ডাটা লাল লাল হয়ে গেছে। হুম, এখন হচ্ছে আমাদের এটা কি করতে হবে, ঘুরাইতে হবে, নিচে বরাবর করতে হবে। সেটা এখন কিভাবে করবো আমরা এক এক করে দেখি। প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের প্রত্যেকটা অবজারভেশনের জন্য একটা ইউনিক আইডি ক্রিয়েট করে নিতে হবে। কি করতে হবে, ইউনিক আইডি ক্রিয়েট করে নিতে হবে প্রথমে স্টেপ, স্টেপ 1। তো আমরা আইডি ক্রিয়েট করবো কিভাবে, কমান্ড ব্যবহার করবো জেন, জে জেন, বা জেন। আমরা হচ্ছে পুরো ফর্ম জেন এ রেড যদি লিখি তারপর হবে। আবার এইখানে আপনার আইডি দেখতে পাচ্ছেন, এটা একটা নাম। আমরা যেটা জেনারেট করবো এটা ভেরিয়েবল নেম। আমরা যে কোনো নাম দিতে পারি, এখানে আইডি ক্যাপিটালও দিতে পারি। আপনার নাম যদি আপনি দেন, আপনি আপনার নামও দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। কিন্তু এইটা হচ্ছে আমাদের মেইন কমান্ড হচ্ছে এটা, আচ্ছা এন দিতে হবে, আন্ডারস্কোর এন। তো আমরা সেই কাজটাই করবো, জেন অথবা জেনারেট, আপনারা যেভাবে লেখেন। আমরা আইডি লিখবো, ক্যাপিটাল আইডি অথবা স্মল আইডি, যেটাই বলেন আপনি দিব। এরপর হচ্ছে ইকুয়াল দেবো, দিয়ে হচ্ছে আন্ডারস্কোর দেবো, আন্ডারস্কোর দিয়ে আমরা শুধু স্মল এন দেবো। দেওয়ার পর আমরা যদি হচ্ছে এটা প্রেস করি, তাহলে কিন্তু এখানে কিন্তু একটা ইউনিক আইডি চলে আসছে। আপনি যদি দেখেন তাহলে কিন্তু ইউনিক আইডি চলে আসছে। প্রত্যেকটা অবজারভেশনের জন্য 1 2 3 4 যতগুলো অবজারভেশন আছে ততগুলো কিন্তু আইডি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আইডি ক্রিয়েট করা শেষ। আমরা যদি মনে করি যে এটা তো নিচে আছে, এটা উপরে নিয়ে আসবো, সেটা আমরা চাইলে অর্ডার করে নিতে পারি। অর্ডার যদি আমরা আইডি দিই, আইডিটা কিন্তু অর্ডার ফার্স্ট অর্ডারে চলে যাবে। তো চলে গেছে, বা নিচে থাকলেও কিছু যায় আসে না, অর্ডারে কিছু যায় আসে না এখানে। জাস্ট আমরা একটু করে দেখলাম। এরপর স্টেপ কি, রিশেপ। আমাদের ডিরেক্ট কমান্ড এখন রিশেপ ওয়াইড ফর্ম টু ওয়াইড টু লং ফরম্যাট, লং ফরম্যাট। তো এখন হচ্ছে কি কমান্ড ব্যবহার করতে হবে, রিশেপ কমান্ড ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে লং, লং বলতে আমাদের লং ফরম্যাট যেহেতু ব্যবহার করবো এই জন্য লং। এবং হচ্ছে এক্স কোনটা, আমরা এক্স এক্স কোনটাকে ধরবো। এক্স বলতে আমাদের যে এক্স 2013 লিখছি, তারপর হচ্ছে এক্স 2014 লিখছি, সামনে এক্স বসাই দিছি, ওই এক্সটা হচ্ছে সেই এক্স। আমরা যদি ওয়াই লিখতাম ওখানে, সেখানে কিন্তু ওয়াই বসাই দিতাম। যদি আমরা হচ্ছে এ লিখতাম, এ 2013 লিখতাম, তাহলে এখানে এ বসাই দিতাম। যেটা যেটা লিখবো আর সেটা এখানে বসাই দিতে হবে। এবং এরপর দিতে আইডি, আইডি আমরা যে নামে আইডি ক্রিয়েট করলাম, আমরা যে নামে যদি আইডি যদি ক্যাপিটাল আইডি দিতাম, তাহলে সেই আইডি লিখতাম এখানে। এখন যে এখন এই যে আমাদের যে ইয়ার গুলো আসবে, এই যে নিচে নিচে আসবে 2013, 14, 2015, 2016 এভাবে আসবে। ওইটাকে আসলে আমরা কি নাম দেবো, আমরা পিরিয়ড দেবো নাকি হচ্ছে ইয়ার দেবো, সেটা আমাদের ব্যাপার। জাস্ট এটা আমি লিখে দেবো ইয়ার, অথবা হচ্ছে যে কোনো একটা নাম দেবো আমার ইচ্ছা। তাহলে আমরা সেই কাজটা করি, রি শেপ লিখলাম, তারপর হচ্ছে লং লিখতে হবে কমান্ড। এরপর দিতে হবে এক্স, কোন এক্স, এই যে ইয়ারের সামনে যে এক্স সেটা দিলাম, কমা দিব। এরপর কি দিতে হবে, আই, ওদের আই সোর্স করে দিতে হবে। আই এর মধ্যে কি থাকবে, আই এর মধ্যে থাকবে আইডি, প্যারেন্থেসিস এর মধ্যে দিতে হবে। তো ঠিক আছে, আইডি যেটা আছে ওভাবে লিখে দিলাম। অথবা হচ্ছে একটা জিনিস, আমরা এখান থেকে সরাসরি ক্লিক করলে যেখানে ডাউনলোডের একটা সাইন আছে, এখানে যদি আমরা ডাউনলোড করি সরাসরি কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখানেও দিতে পারি, টাইপ করেও দিতে পারি, আমাদের ইচ্ছা। এরপর কি দিতে হবে, যে দিতে হবে, যে যে আমরা সিলেক্ট করে দেবো, এটা প্যারেন্থেসিস এর মধ্যে দিতে হবে। আমাদের ইয়ারের যে ভেরিয়েবলটার নাম হবে, ওটার কি নাম দেবো আমরা, আপনারাই বলেন কি নাম দেবো। তাহলে ইয়ার যদি দিই, এটা দিলাম, এভাবে লিখে দিলাম। আমরা যদি এখন ইন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। আমরা যদি ইয়ার ক্লিক করি, তাহলে দেখেন ইয়ার কিন্তু এইদিকে চলে আসে, সব ইয়ার সবগুলো কান্ট্রির জন্য এইদিকে চলে আসছে। আবার হচ্ছে এই যে ভেরিয়েবলটা আমাদের এক্স এক্স নামে চলে আসছে এখানে। এখন যে কাজটা করতে হবে, ভেরিয়েবলটার নাম কিন্তু আমাদের চেঞ্জ করে দিতে হবে। যে ভাই এক্স নাম, এক্স দিয়ে তো আসলে আমরা বুঝবো না আসলে এক্স মানে কি। তাহলে এখন ভেরিয়েবলটা রিনেম করে ফেলতে হবে। তাহলে রিনেম। আপনাদের বলছি না যে হচ্ছে স্টার্ট একটা বেবি হচ্ছে সফটওয়্যার, আপনারা জাস্ট যেটা করতে চাবেন ওইটা লিখে দেবেন শুধু।
এই যে রিনেম, আমরা রিনেম করবো, রিনেম লিখে দিলাম। প্রথমে কি দিতে হবে, যেটা পুরাতন নাম মানে হচ্ছে পুরাতন নাম যেটা আছে এখানে ওটার নাম। এরপর দিব হচ্ছে নতুন নাম যেটা বানাবো আমরা, কি এটা অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি। তাহলে আমাদের ভেরিয়েবলটা হচ্ছে অ্যাক্সেস, অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি, এটা ভেরিয়েবলের নাম জাস্ট আমরা। ও ও ওকে ওকে। এখন ভেরিয়েবলের নাম কিন্তু হচ্ছে আবার স্টার্ট পছন্দ করে না যে আপনারা এটার মধ্যে গ্যাপ দেন, গ্যাপ দেওয়া যাবে না, বা একটা কিওয়ার্ড লিখবেন অথবা আন্ডার স্কোর দিয়ে একটা বানাই ফেলবেন আর কি। ওটা জাস্ট রান করে দিলে দেখেন যে অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি। তাহলে আমরা যদি এখানে যাই, গিয়ে যা দেখে আসবো যে এখন হচ্ছে অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি নামে এখানে নাম চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাদের এখন কি আর এই জিনিসটা দরকার আছে? দরকার নেই। দরকার না থাকলে আমরা কি করবো, ডিলিট করে ফেলাবো। ডিলিট করার অপশন হচ্ছে কি, ডিলিট করতে গেলে আমাদের কি করতে হবে, ডিলিট করতে গেলে কি করতে হবে, ড্রপ করতে হবে। ড্রপ, ড্রপ মানে হচ্ছে আমরা ড্রপ করে ফেলবো। কোনটা ড্রপ করবো যেটা আমাদের দরকার নেই, এই ইন্ডিকেটরের এই লাইনটা আসলে দরকার নেই, ড্রপ করলাম। এখন কথা হচ্ছে এখানে উল্টাপাল্টা আছে, আমাদের মন চাইতেছে যে এখন আমরা কি করবো, প্রথমেই কান্ট্রি রাখবো, তারপর হচ্ছে আইডি রাখবো, তারপর হচ্ছে ইয়ার রাখবো, তারপর হচ্ছে ভেরিয়েবলের নাম রাখবো, যেমন যেমন এমনি এমনি আমরা রাখছি সুন্দর করে সাজানো গোছানো বিষয়। প্রথমে রাখছি কান্ট্রি, তারপর আইডি দিছি, তারপর ইয়ার দিছি। এইভাবে যদি আমরা করতে যাই তো সেক্ষেত্রে অর্ডার কমান্ড ব্যবহার করতে হবে। অর্ডার কমান্ড ব্যবহার করতে হবে। অর্ডার, 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 অর্ডার। অর্ডার ব্যবহার করবো কিভাবে, প্রথমে যেটা যেটা দিব আমরা সেটা সিরিয়ালি বসাই দেবো, সেটা নামটা এই যে ডাউনলোড করবো এখান থেকে। প্রথমে দিব কান্ট্রি, তারপর দেবো হচ্ছে আইডি, তারপর দেবো ইয়ার, তারপর দেবো ভেরিয়েবল। এখন দেখবো যে এক ক্লিকে সব সিরিয়াল হয়ে গেছে। আমাদের যদি অনেকগুলো ভেরিয়েবল থাকতো সবগুলো কিন্তু এইভাবে করে দিলে সিরিয়াল হয়ে যেত। আমরা যদি আবার বিয়ার দেখি তাহলে দেখেন সুন্দর করে ডাটা কিন্তু সাজানো গোছানো হয়ে গেছে, বাট দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে। তো এই ছিল হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবলের জন্য ঘোরানোর ব্যাপার। আমরা যদি কোনো সিঙ্গেল ভেরিয়েবল ব্যবহার করতে হয় আমরা ঘোরাবো এইভাবেই। এখন কথার কথা হচ্ছে মাল্টিপল ভেরিয়েবল হলে কি হবে, আমাদের যদি ডেটাটা দেখতে এরকম হয়, কোথায়, এখানে এক্সাম্পল হিসেবে দেখেন হোয়াইট ফরম্যাট। এখানে যদি আমরা দেখি যে এই ধরনের হোয়াইট ফরম্যাট হয়, যেখানে তিন চারটে ভেরিয়েবল নেম, এখানে ভেরিয়েবল নেম জিডিপি, কার্বন, তারপর ব্যাংকের ডেটা, তারপর হচ্ছে এই ওয়ার্ড ফরম্যাটে আছে সালগুলো এই পাশে। তাহলে আমরা তো শিখলাম একটা, তাহলে তিনটার ক্ষেত্রে আবার কেমনে করবো, বা তিনটা বা চারটা, বা এখানে আমরা যদি আরো 20টাও করি একই সাথে, তারপরেও কোনো ইস্যু নেই, আমরা একবারই করতে পারবো। মানে এই যে এই সময়টা আপনার তো বলা হলো, যাদের এক্সপিরিয়েন্স আছে ডাটা কালেকশন করা তারা হয়তো জানেন যে কেমন টাইম কনজিউমিং বিষয় এটা। আর যাদের এক্সপিরিয়েন্স নেই তারা আপনারা হচ্ছে একবার ট্রাই করে দেখেন যে একটা একটা করে ভেরিয়েবল ঘুরায় সাজানোটা কতটা আসলে কষ্টকর বিষয় এবং টাইম কনজিউমিং বিষয়। আপনার এমনিতেই হচ্ছে কয়েকটা ভেরিয়েবল করতে 3-4 দিন লেগে যাবে। তো সেটা হচ্ছে আমরা নিমিষের মধ্যে শিখে যাচ্ছি। আমরা এই ডাটা ঘুরানোর বা ইয়ের ক্ষেত্রে আরো অনেক ধরনের সফটওয়্যার আছে, সেটা ব্যবহার করতে পারি। এসকিউএল আমরা ব্যবহার করতে পারি, যাদের হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে হচ্ছে কি বলে মানে ইন্টারেস্ট আছে, তা আপনারা হচ্ছে এসকিউএল শিখতে পারেন। তারপর হচ্ছে আর এর মধ্যে আমরা এসব ট্রান্সফর্ম করতে পারি। তারপর হচ্ছে পাইথন, যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ব্যবহার করতে পারি আমরা, ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে জুলিয়া, জুলিয়া ব্যবহার করতে পারি করে ট্রান্সফর্ম করতে পারি। তো যাই হোক, আমরা যেহেতু স্টার্টার শিখ মানে আর স্টার্টার শিখতেছি, স্টার্টার মাধ্যমে কিভাবে করা যায় সেটা আমাদের হচ্ছে মেইন কনসার্ন। তো এই এসকিউএল এর কথা বলছিলাম। এসকিউএল তো আপনারা জানেন যে শুধু এটা ডেটা ম্যানেজমেন্টের জন্য বেশি ব্যবহার হয়। এই সাজানো গোছানো যে কোনো ধরনের সর্টিং এগুলো খুব ইজিলি করা যায় এখানে, সময় পেলে শিখে নেবেন। তো এখন হচ্ছে এরপর মাল্টিপল ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা দেখবো। তো আমরা হচ্ছে আবার ডাটা ক্লিন করে ফেলি এখানে। আপনারা হয়তো আপনাদের তো এটা আমি শেয়ার করে নিই, যদিও আপনারা আমার সাথে এটা করতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে আজকের বিষয়টা অন্তত। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে বাসায় এটা ট্রাই করবেন ভিডিও দেখে দেখে। আপনারা আগে ডাউনলোড করবেন, তারপর হচ্ছে ট্রাই করবেন। ইনপুট, এবার হচ্ছে মাল্টিপল ভেরিয়েবল আমরা দেখবো। মাল্টিপল ভেরিয়েবল এখানে হোয়াইট মাল্টিপল ফরম্যাট আছে। ওকে, আমরা যার ডাটা সেটটা দেখি, ডাটা সেটটা যদি দেখি এখান থেকে, এখানে দেখেন যে অনেক কটা ভেরিয়েবল, আমি কিন্তু 1 2 3 4টা ভেরিয়েবল এখানে ডাউনলোড করে রাখছি আপনাদের দেখানোর জন্য। আবার এখানে 2016 থেকে 2024 সালের ডেটা আছে। এরপর এবং অনেক কটা কান্ট্রি আছে, এখানে কয়েকটা কান্ট্রির জন্য রাখছি দেখানোর জন্য। তো এখানে আমরা আসলে ঘোরাবো কিভাবে, তো আমরা এখানে এটা ঘোরানোর জন্য অনেকগুলা লম্বা প্রসেস আসলে ফলো করতে হবে আমাদের। তো সেটা আমরা এক এক করে দেখবো। তো সেটার জন্য প্রথমে কি করতে হবে, ওই যে আমরা বলছি যে স্টার্টার ডাজেন্ট টেক নাম্বারস অ্যাজ ভেরিয়েবল নেম। তো এই জন্য কি করতে হবে, এক্স কে ইয়ারের সামনে বসাই দিতে হবে। এটা আমাদের কি করতে হবে, উই ক্যান প্রিপেয়ার দিস ডেটা সেট ইউজিং স্ট্যাটা বাট উই নিড টু ডু সাম চেঞ্জেস ইন এক্সেল। তো কোন চেঞ্জটুকু করতে হবে, শুধু এক্স বসানোর চেঞ্জটুকু আমাদের এখানে করতে হবে। তো ঠিক আছে, একইভাবে আমরা জেনারেট করে নিব হচ্ছে আইডি, আবার হচ্ছে রিশেপ করবো। এই প্রথম দুটো কমান্ড যেটা আমরা দেখলাম এই দুটো হচ্ছে সেম করবো। আচ্ছা, ফার্স্ট স্টেপ আমরা শিখেছি, সেকেন্ড স্টেপ শিখেছি, একদম চটপটে আমরা রান করে দেবো এটা এখন। আমরা এই জন্য এটা লিখতেছি না, একদম ডিরেক্ট কপি করে নিয়ে গিয়ে বসাবো। ওকে, প্লাস এন, আইডি ক্রিয়েট হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা রিশেপ লং এক্স বসাবো এভাবেই। প্রথম দুটো কাজ আমাদের শেষ, আমরা এতদূর পর্যন্ত জানি। এখন কি হলো আমরা জাস্ট দেখে আসি।
এইট। আচ্ছা দেখি। আচ্ছা এখানে এখানে আমরা দেখলাম কি, এখানে দেখা দেখা যাচ্ছে ইয়ার গুলা কিন্তু সোজা হয়ে গেছে। বাংলাদেশ, দেখা যাচ্ছে বাংলাদেশের লিস্ট এসে গেছে, বাংলাদেশের সবগুলা কান্ট্রি, মানে চারটা ভেরিয়েবল এখানে, শুধু ইলেকট্রিসিটির ডেটা, তারপর হচ্ছে এখানে আছে জিডিপির ডেটা, তারপর হচ্ছে ডোমেস্টিক ক্রেডিট ডেটা, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ডেটা, এই সবগুলো চলে গেছে। আমাদের কি করতে হবে, এখানে সিরিজগুলো আমরা কিভাবে এক্সপেক্ট করি? সিরিজ আমরা এক্সপেক্ট করি হচ্ছে কি কিরকম থাকবে, এইভাবে থাকবে। ভেরিয়েবল গুলোর নাম এই যে এখানে থাকবে, কিন্তু আমাদের এখানে আছে কি, কিভাবে আছে দেখেন তো স্টার্টাতে, এইখানে আছে, রো বরাবর আছে। এখন এটাকে তুলে নিয়ে এসে আমাকে এখানে বসাইতে হবে, এটাকে তুলে নিয়ে এসে এখানে বসাইতে হবে, এখানে তুলে নিয়ে এসে এখানে বসাইতে হবে। সেই কাজটা এখন আমাদের করতে হবে। এখন কি করবো তাহলে সেটার জন্য? সেটার জন্য করতে হবে থার্ড স্টেপ, ইনকোড ভেরিয়েবল। আমরা এখন শিখবো হচ্ছে কিভাবে টেক্সট ভ্যালুকে নাম্বার ভ্যালুতে কনভার্ট করা যায়। কোন ভ্যালুকে? নাম্বার ভ্যালুকে। যেমন হচ্ছে এখানে, এখানে হচ্ছে কি আছে, টেক্সট ফরম্যাট আছে। তো সেটাকে আমরা কি ফরম্যাটে করবো? নিউমেরিক ফরম্যাটে বানাবো, মানে কোড লিখতে হবে এক কথায়, কোড বা আইডি বানাইতে হবে। তো এখন কিভাবে করবো, কি কমান্ড ব্যবহার করবো? আমাদের করতে হবে এনকোড। এনকোড, আমরা কোডিং করতেছি এখন, এনকোড। এসো একটু, এক মিনিট একটু হোল্ড করবেন। স্যার, স্যার আসসালামু আলাইকুম। স্যার ক্লাস নিচ্ছে, একটু পরে সকাল। তো এখন হচ্ছে আমাদের এনকোড করবো, এনকোড করবো হচ্ছে কোনটা, এই যে সিরিজ, যে ভেরিয়েবলটা আছে, সিরিজ বলতে আমাদের নাম যেটা আছে, সিরিজ নেম, সেটা আমরা হচ্ছে এনকোড করবো। ওকে, সিরিজ নেমটা এখানে দিলাম। এরপর কমা দিয়ে জেনারেট করবো কি, একটা ভেরিয়েবল নেম আর কি। আমরা ভেরিয়েবল নামে একটা আহ, নাম দেবো, ভেরিয়েবল। ওকে, জেনারেট ভেরিয়েবল, ভেরিয়েবল নাম দিলাম। ওকে, তাহলে কি ঘটলো এখন সেটা দেখে আসি। এই কমান্ডের মাধ্যমে দেখেন যে লাল থেকে কিন্তু নীল হয়ে গেছে। তো এখন হচ্ছে এইটা নিউমেরিক ফরম্যাটে চলে গেছে, কিন্তু লাল থেকে যখন নীল হয়ে গেছে, স্টারটা এখানে ধরে নিচ্ছে যে নীল ফরম্যাট, মানে হচ্ছে এটাকে নাম্বারিং করে নিচ্ছে। এটা সে কি নাম্বার ধরছে সেটা তার ব্যাপার। সে কিন্তু এখানে আমরা কথার কথা ধরে নিচ্ছি যে 1 মানে হচ্ছে অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি, 2 মানে হচ্ছে জিডিপি, তারপর হচ্ছে 3 মানে হচ্ছে ডোমেস্টিক, আর 4 মানে হচ্ছে কি বলে, 4 মানে হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ওকে, তাহলে আননেসেসারি বিষয় কোনটা হয়ে গেল আমার, এটা আননেসেসারি বিষয় হয়ে গেল। এখন এই বিষয়টাকে আমরা আবার হচ্ছে কোড করব, মানে নতুন করে আইডি করবো এটার উপর। আমরা এর আগে আইডি করেছিলাম কোনটার উপর? আইডি করেছিলাম হচ্ছে ইয়ারের উপর। এবার করবো হচ্ছে ভেরিয়েবলের উপর, আমরা যে নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম সেটার উপর। তো ঠিক আছে, আমরা সেটাই করবো, এনজেন কমান্ড ব্যবহার করব। আমরা কি করবো, ইজেন, ইজেন করব কমান্ড ব্যবহার। আবার হচ্ছে আইডি টু, এবার হচ্ছে আরেকটা আইডি বানাইলাম। কিসের উপর ভিত্তি করে? এবার সিরিয়াল, মানে ভেরিয়েবলের উপর ভিত্তি করে আইডি টু দিলাম। আমরা আইডি টু একটা গ্রুপ করবো, কার কার গ্রুপ বানাবো? ইয়ার এবং কান্ট্রি, এই দুটো একটা গ্রুপ বানাবো এক কথায়। এখানে গ্রুপ করব এবং ওইটার আবার হচ্ছে আইডি বানাবো। এখানে দেখেন গ্রুপ, কান্ট্রি এবং ইয়ার। ঠিক আছে, আমাদের কান্ট্রির নাম কি আছে এখানে, যেটা আছে ওইটা আমরা ব্যবহার করবো। ওকে, গ্রুপ, গ্রুপ লিখলাম, ইউপি গ্রুপ। তারপর হচ্ছে ইনভার্টে আমাদের হচ্ছে কমার, সরি, প্যারেন্থেসিসের মাধ্যমে দিতে হবে কি, কান্ট্রি। প্রথমে কান্ট্রি, কান্ট্রি বলতে আমাদের কান্ট্রি নেম আছে এখানে, এবং ইয়ার, এরপর দিতে হবে ইয়ার। এই দুটোকে আমরা একটা গ্রুপ বানাইলাম। ঠিক আছে, গ্রুপ বানানোর কারণে একটা নতুন আইডি জেনারেট হলো, আমাদের আইডি টু। এই যে আমাদের আইডি টু আর একটা হয়ে গেছে, নতুন করে আইডি টু হয়ে গেছে। এখন এই আইডি টু জেনারেট হওয়ার পর আমাদের আইডি ওয়ান এর আর দরকার নেই, আর কোনটার দরকার নেই, এটার দরকার নেই। তো এই দুটো যেহেতু দরকার নেই, এটা আমরা ড্রপ করে দেবো, এটা এটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার কমেন্ট হচ্ছে ড্রপ, ডিআরওপি, ড্রপ। ড্রপ করে দেওয়ার পর কোনটা দিচ্ছে, আইডি ওয়ান, যেটা প্রথমে আমরা আইডি করছি সেটা, এবং হচ্ছে সিরিজ নেম। ওকে, এটা আননেসেসারি জিনিস করলাম। এরপর যেটা করতে হবে, এরপর কি করতে হবে, আমরা চাইলে মুভ করতে পারি, সবগুলো সিরিয়ালি নিতে পারি, বাট নট নেসেসারি। বাট আমরা করে নিই আর কি, মুভ আইডি এবং ইয়ার এখানে রেখে দিই। আহ, এটা কাইন্ড অফ অর্ডার ফলো করার মতোই, একই কমান্ড, মুভ কমান্ড, আর হচ্ছে একই একই জিনিস। তো দিলাম, এটা জাস্ট শুধু সিরিয়ালে চলে গেল, এর থেকে আর বেশি কিছুই হলো না এখানে। তো এখন যেটা করতে হবে, আমাদের মেইন কমান্ড হচ্ছে রিশেপ করবো। এবার আগে কি করছি, লং, এবার করবো কি, ওয়াইড। আমরা কি করবো, ওয়াইড, সেম কমান্ডে ব্যবহার করবো, জাস্ট এখানে ওয়াইড করবো, রিশেপ। তারপর হচ্ছে কি করবো, ওয়াইড। ওয়াইড দেওয়ার পর আমরা কার কার কোন কোন ভেরিয়েবলটাকে আমরা হচ্ছে ওয়াইড করবো, কোনটাকে? আচ্ছা, তাহলে হচ্ছে হোয়াইট করবো কোনটাকে, এক্স, এক্স যেটা, এক্স যেটা আছে আমাদের, যে ডেটাগুলো আছে ডেটাগুলোকে হোয়াইট ফরম্যাটে নিয়ে যাবো আবার। তো ডেটা হচ্ছে আমাদের এক্স এখানে, তো সেটাকে নিয়ে যাবো এখানে। আবার কি কমান্ড এরপর, আবার একইভাবে আইতে হচ্ছে আইডির ভিতরে দিব এখানে, প্যারেন্থেসিসের মধ্যে আইডি টু এবার দেবো, আইডি টু। এরপর দিতে হবে জে, জের মাধ্যমে আমাদের দিতে হবে কি, কি দিতে হবে জের মধ্যে, এখানে ভেরিয়েবল যেটা, সেটা হচ্ছে নতুন করে ভেরিয়েবল যেটা, সেটা আমরা এখানে সরাসরি ক্লিক করে প্যারেন্থেসিসের মধ্যে দিয়ে দিলে, বাস প্রান্ত যদি আমরা করে দিই, এখানে কিন্তু হচ্ছে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর কমান্ড হিসেবে চলে আসছে, মানে ভেরিয়েবল নাম হিসেবে চলে আসছে।
এখন কথা হচ্ছে আমাদের ভেরিয়েবল নাম কিন্তু এখানে x1 x2 x3 x4 হিসেবে চলে আসছে। এখন কথার কথা, এখন আমরা কেমনে বুঝবো যে হচ্ছে প্রথমে x1 কোনটা, x2 কোনটা, x3 কোনটা, x4 কোনটা? যেখানে আমাদের এখানে ডেটার মধ্যে যে সিরিয়ালটা ছিল সেখানে আমরা শুধু দেখলেই হবে। যেমন হচ্ছে এখানে কি ছিল সিরিয়ালটা ডেটার হোয়াইট ফরম্যাটে, যেমন এখানে ছিল আচ্ছা এই ডাটা সেট তো না, don't, আমাদের ছিল এইটা, এইটা নাম ছিল। তাহলে প্রথমে কি ছিল, এক নম্বরে প্রথমটা কি ছিল অ্যাক্সেস, পরেরটা ছিল জিডিপি, তারপর হচ্ছে ডোমেস্টিক ক্রেডিট, এবং পরেরটা ইয়া। আমরা যদি এইটাকে হচ্ছে ট্রান্সপোজ করে দেখি যে কোনটা প্রথমে বসে, আমরা কিন্তু এখানে দেখতে পারি জাস্ট দেখার খাতিরে, যদি আমরা বুঝতেছি যে কোনটা আগে কোনটা পরে। এই দেখেন এই পাশে যদি আমরা সরাসরি বসাই, প্রথমে কিন্তু ইলেকট্রিসিটি আসতেছে, তারপর হচ্ছে জিডিপি, তারপর হচ্ছে ডোমেস্টিক ক্রেডিট, তারপর হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এইটা। তাহলে আমরা প্রথমে যেটা আছে আমাদের এখানে, প্রথমে যেটা আছে ওইটা হচ্ছে x1, প্রথমে হচ্ছে x2, তারপর x3, x4, তারপর এটা হচ্ছে x4। এই সেম জায়গায় আমরা জাস্ট এখানে রিনেম করে দেবো। এখানে আমাদের ডাটা কোথায় গেল, ডেটা, ডেটা x1 মানে হচ্ছে আমাদের অ্যাক্সেস টু ইলেকট্রিসিটি, জিডিপি, তারপর ডিসিপিএস, তারপর হচ্ছে আমাদের এফডিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আমরা জাস্ট এখানে রিনেম করে দিতে পারি সবগুলা। দেখি রিনেম করে দিই, এই নেম কমান্ড ব্যবহার করবো আবার। আবার আমরা হচ্ছে x1 কে আমরা কি নাম দেবো, x1 কে দেবো অ্যাক্সেস, অ্যাক্সেস ইলেকট্রিসিটি শর্ট ফর্মে দিয়ে দিলাম এসি। তারপর হচ্ছে আমরা যদি কন্ট্রোল এবং হচ্ছে ইন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমাদের লাইনটা কিন্তু পরের লাইনে চলে আসলো। কন্ট্রোল ইন্টার যদি প্রেস করি তাহলে পরের লাইনে চলে আসলো। আবার আবার হচ্ছে রিনেম আমরা সেম লিখতে পারি, একবারে আমরা রান করবো, এই জন্য হচ্ছে লিখতেছি নিচে নিচে। তারপর হচ্ছে পরেরটা আমাদের জিডিপি, জিডিপি। আবার হচ্ছে আমরা পরের লাইনে নিয়ে আসবো রিনেম, আমরা একবারে কপি করে দিই এখানে। এখন নামগুলো জাস্ট চেঞ্জ করে দেবো, 3 বসাই দিলাম, ভেরিয়েবল হচ্ছে 3 4। এরপর হচ্ছে নিউ ভেরিয়েবলের নাম হচ্ছে ডিসিপিএস, জাস্ট আপনাদের ইচ্ছে মতো নাম দিবেন যেটাতে আপনাদের মনে থাকবে, ডিসিপিএস এবং এফটিআই আমরা দিলাম। জাস্ট একবার রান করে দেবো, সব কিছু নাম চেঞ্জ হয়ে গেছে দেখেন। এবং আমরা যদি আবার অর্ডার ফলো করে দিই, অর্ডার দিয়ে যেভাবে আমরা সাজাবো সাজাবো, তারপর প্রথমে কান্ট্রির নাম দিব, তারপর হচ্ছে আইডি দিব, তারপর হচ্ছে ইয়ার দিব, তারপর যেটা মন চাবে যে ভেরিয়েবলটা আগে রাখবো বা পরে রাখবো সেটা আমাদের সুবিধা মতো দিব, জাস্ট ইন্টার, ব্যাস, কাজ ওকে, ব্যাস সিরিয়ালি হয়ে গেছে। এখন আমাদের এই যে লং ফরম্যাটে চলে আসছে, এখন যে কোনো অ্যানালাইসিসের জন্য এটা এখন প্রস্তুত। আমরা চাইলে রেগুলেশন রান করে দেখতে পারি যে একটা দেব, একটা ভেরিয়েবল দিলাম, তারপর বাকি ভেরিয়েবল গুলা দিলাম, একবার এখন কিন্তু সুন্দর করে কাজ করতেছে দেখেন, অ্যানালাইসিস কিন্তু রান হয়ে যাচ্ছে। এই ছিল ডাটা রিশেপিং এর বিষয়, খুবই একটা হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডাটা রিশেপিং। আমাদের হচ্ছে আরেকটু সময় দিতে হবে আপনাদের, সেক্ষেত্রে আমরা আর অল্প কিছু শিখেই হচ্ছে আজকের ক্লাসটা এখানে ইন করে দিব। মানে সেটা হচ্ছে ডাটা সর্টিং, কিভাবে ডাটা সর্ট আউট করবো আমরা। যদিও আরো অনেক কিছু শেখার ছিল, হয়তো আজকে এর থেকে বেশি আর লং করবো না ক্লাস। মানে কনসেন্ট্রেশন ধরে রাখা স্টুডেন্টদের জন্য আসলে টাফ হয়ে যায় লং ক্লাসে। আমরা তো যখন লেকচার দিই তখন তো আসলে এত কিছু মনে থাকে না, কথা মুখে আসতেছে বলতেছি, কিন্তু মানে যারা শুনতেছে তাদের জন্য আসলে কষ্টকর হয়ে যায়। যাই হোক, আমরা হয়তো আর 5 মিনিটের মধ্যে শেষ করবো ডাটা সর্টিং। এখন কথা হচ্ছে এই যে কিছু কিছু ডাটা আছে লং ফরম্যাটেই থাকে, ডাউনলোড করার পর দেখবেন সেই ফরম্যাটেই আছে, এই ফরম্যাটেই আছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমাদের কিছু উল্টাপাল্টা আর কি মানে ইয়ার আছে, যেমন হচ্ছে কিছু ইয়ার আছে, সেগুলো আমরা যদি একটা একটা করে ডিলিট করতে যাই, তা কথার কথা আমরা ডাটা নিব হচ্ছে 18 থেকে 20 বছর ডাটা নিব। তাহলে 18 থেকে 20 বছর এতটুকু, আবার হচ্ছে চাইনার জন্য 18 থেকে 20 এইটা, আবার প্রত্যেকটা কান্ট্রির জন্য এতটুকু এতটুকু করে। তাহলে কি করতে হবে আমাকে, 16 থেকে বা আগের ডাটাগুলা মানে ডিলিট করতে হবে, আবার হচ্ছে 20-এর পর যে ডাটাগুলো আছে সেগুলো ডিলিট করতে হবে। একটা একটা করে যদি ডিলিট করতে যাই তাহলে জীবন বের হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কমান্ড ব্যবহার করে এটা কিভাবে করবো সেটা এখন দেখি। সেটার জন্য আমাদের কি কমান্ড ব্যবহার করতে হবে, সেটার জন্য এই কমান্ডটা ব্যবহার করতে হবে, কি ভ্যালু ফর দ্য সার্টেন পিরিয়ড। তাহলে তো আমরা এখানে রেঞ্জ ঠিক করে দিতে পারি। আবার হতে বলতে পারি যে 15 পর যে ডাটাগুলো আছে, আমরা যদি মনে করি যে 15 পর যে ডাটা আছে সেগুলো আমরা এখানে রাখবো, বা একটা সালের পর, সেটা কথার কথা আমরা এখানে লিখে দিলাম। কমান্ডটা কপি করে নিয়ে আসি। আরে কিপ 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 কমান্ড, আমরা কিপ কমান্ড ব্যবহার করবো। কিপ মানে হচ্ছে রাখা, আপনারা তো জানেন। এখন কন্ডিশন দেবো, ইফ কন্ডিশন ব্যবহার করবো। কিপ রাখবো কখন, যদি হচ্ছে ইয়ার মানে হচ্ছে আমাদের যে ইয়ার, এই ইয়ার এখানে লিখে লিখে দিতে হবে, যেভাবে আছে ভেরিয়েবলের নাম এক্স্যাক্টলি ওইভাবে দিতে হবে, পরে দিলে হবে না কিন্তু। মানে হচ্ছে প্রথমে আমরা রাখবো কত, 2015 অথবা তার বেশি, যেগুলো আছে সেগুলো আমরা রাখবো। তো আমাদের ডেটা কত থেকে যে আছে এখানে, আচ্ছা যাই হোক, 15 থেকেই ধরি যা আছে যা আছে। আমরা যদি রান করি, কিপ কমান্ড আনরেকগনাইজড, ও সরি কিপ স্মল হবে, কিপ। এখন জিরো অবজারভেশন ডিলেট, তার মানে হচ্ছে 15 সাল থেকেই তো ডেটা আছে মনে হয়। 16 থেকে ডেটা আছে, তা ঠিক আছে, আমরা এটা আছে 17 থেকে নেব এবার। সেম কমান্ড আমরা এখান থেকে কমান্ডটা নিয়ে আসবো, আমরা 2017 থেকে আমরা সামনের ডাটাগুলো রাখবো। দেখেন যে প্রত্যেকটা কান্ট্রির জন্য 16 থেকে হয়ে গেছে, এই যে 16 থেকে শুরু হয়েছে, 16 থেকে শুরু হয়েছে, আবার 16 থেকে শুরু হয়েছে,
ষোলো ষোলো মানে 17 থেকে শুরু হয়ে গেছে, আমরা যেহেতু কমান্ড দিলাম। এখন আমার মনে হইতেছে না, আমরা হচ্ছে শুধু 19-20-এর ডাটা রাখবো, বাকি সব ডিলিট করবো। আপনি যদি এক এক করে ডিলিট করতে চান না, তা এখন কি হবে আপনার, এখানে সামনে ডিলিট করতে হবে, পিছনে ডিলিট করতে হবে। তো এখন এই আমরা হচ্ছে এই কমান্ডটা ব্যবহার করবো, রেঞ্জ যেটা আর কি, রেঞ্জ ঠিক করে দেবো যে এই রেঞ্জের মধ্যে আমরা রাখবো, বাকিগুলো সব ডিলিট করবো। এখন কি আছে, এখানে আবার স্কিপ কমান্ড লিখবো। এক্সট্রা যে বিষয়টা থাকবে সেখানে আমাদের আগের কমান্ডটাই থাকতেছে, এবং আমরা জাস্ট বাকি লিখে দিচ্ছি যে এবং, আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি কি এবং হচ্ছে পজিশন নিচ্ছে যেটা, আমরা এখানে চেঞ্জ করে দিব। আমরা যেহেতু 20 পর্যন্ত বললাম, যে 20 আমরা নেবো হচ্ছে 19-20 রাখবো। যে 19-20-এর মধ্যে যে ডাটাগুলো আছে ওগুলো রাখো, বাকিগুলো সব ডিলিট করে দাও। আমাদের কমান্ড হচ্ছে এইটা, 19-20 রাখো, বাকিগুলো ডিলিট করে দাও। জাস্ট এখানে রান করে দিব আমরা, দেখবো যে দেখতেছি যে শুধু 19-20 ডাটা রাখছে, বাকি সব ডিলিট করে দিচ্ছে। এখন আশেপাশে যত ডাটাই থাকুক না কেন, আমরা এখানে ফিক্স করে দিচ্ছি। এখন যদি আমাদের মনে হয় যে কয়েকটা কান্ট্রি রাখবো, 3-4টা কান্ট্রি রেখে বাকি সব ডিলিট করে দেবো, তাহলে জাস্ট আমরা কিপ কান্ট্রি নেম বাংলাদেশ নাম লিখে দেবো। এই যে লিস্টে যে যে নাম দিব, আমরা ইংলিশ কমান্ড ব্যবহার করবো। এই যে এখানে কিপ ইন লিস্ট, মানে লিস্টের পর আমরা লিস্ট লাগাই দেবো, মানে সিলেক্ট করে দেবো। প্রথমে কি থাকবে এখানে, থাকতেছে হচ্ছে কিপ কিপ ইফ, এটা ইংলিশ দিলাম, ইংলিশ একটা কমান্ড। তারপর হচ্ছে কান্ট্রি ভেরিয়েবলটা দেবো, কান্ট্রি নেম। এই যে কথার কথা এখানে কান্ট্রি দিলাম, এই যে এখানে কান্ট্রি নেম। এরপর হচ্ছে আমাদের ডেটার মধ্যে কি কি নাম আছে, চায়না আছে, বাংলাদেশ আছে। ঠিক আছে, আমরা চায়না আর বাংলাদেশকে রাখবো, বাকি সবাইকে উধাও করে দেবো এখান থেকে, ডাটা সেট থেকে। তো ঠিক আছে, তাই করবো, শুধু বাংলাদেশ রাখবো এবং চায়না রাখবো, চায়না। তো এক্স্যাক্টলি যেটা নাম আছে স্পেলিংটা ঠিক রাখতে হবে, এবং এটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিতে হবে, আপনারা যেভাবে দেখতেছেন এইভাবে দিতে হবে। এবং জাস্ট আমরা রান করে দিলে দেখবেন যে বাংলাদেশ আর চায়না বাদে বাকি সবগুলা কিন্তু ডিলিট হয়ে গেছে, শুধু বাংলাদেশ এবং চায়না আছে এখানে। এই হচ্ছে বিষয়, এই ছিল মোটামুটি বিষয়। আর স্কিপ বলতে এখানে কিপ, শুধু কিপ কমান্ড ব্যবহার করে আপনারা কোন কোন ভেরিয়েবল রাখবেন কি রাখবেন না, যেখানে যেটা 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 রাখবেন সেটা কমান্ড ব্যবহার করবেন। তো এটা ছিল বিষয়। এখন আমরা, যদিও আজকে আরো আমাদের শেখার বিষয় ছিল, আমরা ইনপুটের বিষয়টা রেখে দিছি। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে ইনপুটের বিষয়টা শিখবো। আপনাদের এখন পর্যন্ত যে বিষয় আমরা আলোচনা করলাম, আপনাদের কাছে আমরা এখন প্রশ্ন এক্সপেক্ট করতেছি। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা এখন করতে পারেন, এবং ক্লাসের ফিডব্যাকটা আপনারা জানাতে পারেন, যে আপনাদের যেহেতু প্রথম স্টার্টার ক্লাস, আপনাদের নিউ এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, যে আসলে কেমন লাগতেছে নতুন করে শিখে। আঙ্কুল স্যার। আসসালাম, জি বলেন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের এই যে ওয়াইড টু লং ফরম্যাটটা এটা কেন করতে হয়? এটা যদি না করা হয় তার আমরা কি অ্যানালিসিস করতে পারবো না নাকি? রিজনটা কি আমি জানতে চাচ্ছিলাম, আচ্ছা, ওয়াইড রিজন টু লং হচ্ছে, ফরম্যাটটা কেন করা হ্যাঁ হয়? এটা কেন করতে হবে, কারণ আমরা যখনই অ্যানালাইসিস করব লং ফরম্যাটটা, আমরা যে কোনো ধরনের সফটওয়্যারে কিন্তু ইজিলি হচ্ছে অ্যানালাইসিস করতে পারবো। যদি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন যাবো, মানে ডিরেক্ট আর আর ব্যবহার করবো, অথবা হচ্ছে পাইথন ব্যবহার করবো, অথবা আদার্স যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ম্যাটল্যাব বা ম্যাথমেটিকা বা জুলিয়া, এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাবো, তখন কিন্তু আমরা হচ্ছে ওয়াইড ফরম্যাট ব্যবহার করলে আমাদের সমস্যা নেই। কিন্তু আমরা যে রেডিমেড যে সফটওয়্যারগুলো আছে সেগুলো হচ্ছে লং ফরম্যাট ব্যবহার করা খুবই ইজি, এবং হচ্ছে আপনারা দেখবেন সবাই লং ফরম্যাটই ব্যবহার করে। আপনি আপনার মাথাটা ঘুরে যাবে আপনি যখন হচ্ছে ওয়াইড ফরম্যাটে অ্যানালাইসিস করতে যাবেন। স্টার্টার মধ্যে লং ফরম্যাটে শুধু অ্যাকসেপ্ট করা হয়। আপনি এসপিএসএস এ যান, তারপর হচ্ছে আপনার ইভিউজে যান, আবার হচ্ছে জিআরটিএল এ যান, যে কোনো সফটওয়্যার আপনি ব্যবহার করেন, আপনার লং ফরম্যাটে ডাটা ব্যবহার করতে হবে অ্যানালাইসিসের জন্য। আপনার ফ্লেক্সিবিলিটি আছে শুধু আপনি যখন আর ব্যবহার করবেন, তারপরে অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। ভেরিয়েবল নেম এইদিকে থাকবে, ভেরিয়েবল নেম এইদিকে থাকবে, আসলে এটা কিভাবে আপনি হ্যান্ডেল করবেন, মানে অনেক সাব, অনেক আপনি কল্পনা করতে পারবেন না কতটা স্ট্রেসফুল করতে হবে আপনাকে। তো এই জন্য লং ফরম্যাটে আসলে সবসময় চেষ্টা করবেন। আর আমরা আমরা আমাদের এখানে যা শিখবো লং ফরম্যাটে শিখবো, এবং যাদের এক্সপিরিয়েন্স আছে, আপনারা আপনারা জানেন যে হচ্ছে লং ফরম্যাটই আসলে সবাই ব্যবহার করে থাকে। বুঝতে পারছেন আপনার বিষয়টা ক্লিয়ার এখন? জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, এখন আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন, আপনার মানে ক্লাস কেমন লাগতেছে, বা মানে নতুন কিছু শিখতেছেন এখানে, মানে এই বিষয়টা আসলে কেমন এনজয় করতেছেন? জি স্যার, ভালো। অনেক প্রথম প্রথম একটু কমপ্লিকেট লাগতেছে, বাট আশা করি স্যার জিনিসটা ইজি তো, হবে মানে। আমি প্রথমে একটা কথা বলেছি, স্টার্ট হচ্ছে বেবি ল্যাঙ্গুয়েজ, মানে বেবি সফটওয়্যার আর কি। বেবি সফটওয়্যার বলার কারণটা হচ্ছে যে খুবই ইজি, মানে ইজি বলতে এখানে খুবই মানে আপনি যেটা যেটা করবেন ওই কমান্ডেই ক্ষেত্রে, যেমন আমরা রিশেপ যখন করলাম, আমরা কিন্তু শুধু রিশেপ ব্যবহার করছি, যখন রিনেম করছি শুধু রিনেম শব্দ ব্যবহার করছি। মানে এগুলো হচ্ছে মনে রাখার জন্য আসলে তেমন কোনো আপনাকে ফোর্স দিতে হবে না, বা এফোর্ট দিতে হচ্ছে না। পাশাপাশি আমরা যখন স্টার্টার যেহেতু শিখতে শুরু করেছি, কয়েকদিন যখন আমরা ক্লাস করবো তখন আপনার কাছে ইজি মনে হবে। আবার সব থেকে বেশি ইজি মনে হবে আপনি যখন বাসায় গিয়ে দু একবার একদিন ট্রাই করবেন। আপনি হয়তো এখনো ট্রাই করেন নাই, আপনি যা ডাটা ইম্পোর্ট করেন, ডাটা ইম্পোর্ট করা একটু ট্রাই করা প্রথম প্রথম একটু কঠিন লাগবে। আপনি 5 দিন ট্রাই করেন, 5 দিন পর আপনার কাছ থেকে যদি আমি প্রশ্ন করি যে আসলে স্টার্ট আপনাকে কেমন লাগছে, আপনার থেকে আমি মানে আমি আশা করতেছি যে এমন একটা উত্তর আসবে যে না, এখন আপনার কাছে খুব ইজি মনে হচ্ছে, আপনি খুব কনফিডেন্টলি এগুলো হ্যান্ডেল করতে পারতেছেন।